আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব, নতুন একটা চ্যাপ্টার আমরা আজকে শুরু করতে যাচ্ছি। ইন্টারমিডিয়েটের যারা ফার্স্ট ইয়ারে আসো, ফার্স্ট ইয়ারের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ভেক্টর চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করতেছি। এবং তোমরা জানো যে এই বিশাল বড় একটা চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার, এটাকে শেষ করতে তোমার অনেকগুলো ক্লাস লাগবে। তো আমরা ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাস আমাদের আপডেট এখানে আসবে ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা ভেক্টর চ্যাপ্টারটা যেহেতু আমরা পড়বো, তোমাদের আগে বলে রাখি যে ভেক্টর আসলে এটা খুবই বেসিক একটা চ্যাপ্টার। মানে এই চ্যাপ্টারের যে বেসিক গুলা, এটা তোমার পরবর্তীতে প্রত্যেকটা চ্যাপ্টারেই কাজে লাগবে। ভেক্টরের যে বেসিক গুলা, এটা তোমার মানে বুঝতেই হবে প্রত্যেকটা পরের চ্যাপ্টারগুলো বোঝার জন্য। এটা না বুঝলে পরের তোমার মনে করো গতিবিদ্যার যে চ্যাপ্টারগুলো আছে, স্থিতিবিদ্যার যে চ্যাপ্টারগুলো আছে, যেগুলোই বলো না তুমি, নিউটন বলবিদ্যা বলো, পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সবগুলোতেই তোমার এই ভেক্টরের কনসেপ্টগুলো কাজে লাগবে। তাছাড়া তুমি মানে ওখানে তোমার যে মনে হবে যে মানে এখানে কি বলা হচ্ছে আসলে, মানে বুঝবে না খুব একটা। হ্যাঁ, আচ্ছা, তো ভেক্টর এখান থেকে পরীক্ষিত প্রশ্ন আসবেই শিওর। এরপরে অন্যান্য চ্যাপ্টারগুলোর জন্য এই ভেক্টরের কনসেপ্টগুলো গুরুত্বপূর্ণ, এই জন্য চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, আমরা প্রথমে ভেক্টর কি জিনিস এটা আমরা একটু জেনে নিই। যদিও আমরা এসএসসিতে এটার উপরে আমাদেরকে একটু টাচ দেওয়া হয়েছিল আর কি, খুবই হালকাভাবে, খুব বেশি সেখানে আলোচনা করা হয়নি। তো প্রথমত দেখো, আমরা একটা জিনিসকে সংজ্ঞায়িত করি, সেটা হচ্ছে রাশি। এটার সাথে তোমরা পরিচিত কিনা বা আমরা সবাই পরিচিত কিনা? রাশি কাকে বলে আসলে? যে আমরা যেই জিনিসগুলোকে পরিমাপ করতে পারি অথবা ওজন করতে পারি অথবা গণনা করতে পারি, সেসবগুলোকে রাশি বলা হয়। এগুলোকে আমরা কোনোভাবে যে কোনোভাবে সেটার পরিমাণ নির্ধারণ করতে পারি, গণনা করার মাধ্যমে হতে পারে, ওজন করার মাধ্যমে হতে পারে, নির্ধারণ করা যায়, সেগুলোকে বলা হয় রাশি। যেমন মনে করো দৈর্ঘ্য একটা রাশি, দৈর্ঘ্য ওজন মাপা যায়। হ্যাঁ, এরপরে মনে করো তোমার ভর মাপা যায়, 20 কেজি 30 কেজি, এটা একটা রাশি। অথবা মনে করো তোমার 10 জন, 10, এটা একটা রাশি, 10 জনকে তুমি গণনা করতে পারছো। তো এইটা হচ্ছে রাশি। তো এরপরে এই রাশিকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার ভেক্টর আসলে কি বুঝাই আমি আগে তোমাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আসলে খুব ভালোভাবে বুঝবা। যেমন মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে একটা লাঠি দিয়ে বা একটা কোনো কিছুর দৈর্ঘ্য তোমাকে জিজ্ঞেস করলাম, বা বললাম যে তুমি এখন যে মানে ঘরটাতে বসে ক্লাস করতেছো, সেই ঘরটার দৈর্ঘ্য কতটুকু, ঠিক আছে? তাহলে তুমি বলবা যে আমি যে ঘরটাতে আছি এই ঘরটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 20 মিটার বা 20 মিটার। আমি যদি তোমাকে আবার জিজ্ঞেস করি যে তুমি যে ঘরটাতে আসছো দৈর্ঘ্য বললা, ওটার প্রস্থটা কতটুকু, তাহলে তুমি এবার কি বলবো আমাকে? ধরো প্রস্থ হচ্ছে তোমার, তুমি বললা 15 মিটার, ঠিক আছে? তাহলে আমার প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু তোমার শেষ, এটুকুই। আমি বলেছি যে দৈর্ঘ্য কতটুকু, তুমি বলছো 20 মিটার। আমি বলছি যে প্রস্থ কতটুকু, তুমি বলছো কত, 15 মিটার, শেষ। আর অন্য কোনো কিছুর কিন্তু এখানে বলার প্রয়োজন নাই। কিন্তু দেখো এটা এক ধরনের রাশি। আবার কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে দেখো শুধু এটুকু বললে যথেষ্ট হবে না। কিরকম? মনে করো আমি এবার তোমাকে জিজ্ঞেস করতেছি যে তুমি কোনো একটা জায়গাতে আসো, আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে বাজার থেকে, কোনো একটা বাজারের নাম বলতেছি যে ওই বাজার থেকে তোমার বাড়ির অবস্থানটা কোথায়, ওই বাজার থেকে তোমার বাড়িটা কত দূরে। তুমি আমাকে বললা যে, এবার তুমি আমাকে বললা যে কত দূরে, তুমি বললা হচ্ছে 50 মিটার। হ্যাঁ, 50 মিটার, ওখান থেকে আমার বাড়িটা 50 মিটার দূরে, এটা বললাম। এখন দেখো তুমি যদি আমাকে বলো 50 মিটার দূরে, এইটা কি উত্তরটা আসলে যথেষ্ট হচ্ছে? 50 মিটার বললে কি আমি এখান থেকে বুঝতে পারবো তোমার বাড়িটা আসলে কোথায়? বুঝতে যাবে না। কেন যাবে না? কারণ এই 50 মিটারটা কি হতে পারে, কতগুলো সম্ভাবনা আছে। তুমি আমাকে বলছো যে যে কোনো একটা বাজার, হ্যাঁ, সেই বাজার থেকে, মনে করো রামপুর বাজার, সেই বাজার থেকে তুমি বলছো আমাকে যে তোমার বাড়ি দূর হচ্ছে 50 মিটার। সেই 50 মিটারটা কোন দিকে? মনে করো হইতে পারে যে বাজার থেকে পূর্ব দিকে হইতে পারে, আবার হইতে পারে যে বাজার থেকে তোমারটা পশ্চিম দিকে হচ্ছে 50 মিটার, আবার হইতে পারে বাজার থেকে তোমার পূর্ব দিকে 20 মিটার, আবার পশ্চিম দিকে তোমার মনে করো অন্য আরেকটা দিকে, উত্তর দিকে বা দক্ষিণ দিকে, সেদিকে হচ্ছে 25 মিটার বা 30 মিটার। এই ধরনের হইতে পারে। আবার মনে করো হইতে পারে যে অন্য কোনো দিকে, উত্তর দিকে দক্ষিণ দিকে, যে কোনো দিকে এটা হইতে পারে। হ্যাঁ? তুমি যে বললা 50 মিটার দূরে তোমার বাড়িটা ওই বাজারটা থেকে, হ্যাঁ, বা ওই স্থানটা থেকে, অবস্থানটা থেকে, তাহলে সেটা কিন্তু আমি শুধু 50 মিটার বললে বুঝতে পারি না। কখন বুঝতে পারবো? যদি তুমি আমাকে বলে দাও যে আমার বাড়িটা ওই বাজারটা থেকে 50 মিটার দক্ষিণে, তাহলে কিন্তু ক্লিয়ার, আমি তোমার বাড়িটা খুঁজে পাবো। অর্থাৎ তুমি যে আমাকে বলো যে আমার বাড়িটা ওই বাজার থেকে 20 মিটার পূর্বে, তারপর 30 মিটার দক্ষিণে, তাহলেও কিন্তু আমি বুঝতে পারবো বা তোমার বাড়িটাকে আমি খুঁজে পাবো। আবার দেখো, যদি আবার যদি জিজ্ঞেস করি, আমি যদি বলি যে ধরো কোনো একটা গাড়ি রাস্তা দিয়ে চলমান আছে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ওই গাড়িটার গতি আসলে কত, একটা ট্রেন, যে কোনো গাড়ি হতে পারে, সেটার গতি আসলে কত। তুমি আমাকে বললা যে সেটার গতি হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড, যে 20 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে ওটা 20 মিটার করে যাচ্ছে। তো এটাও দেখো, এটার ক্ষেত্রেও কিন্তু আসলে উত্তর যথেষ্ট না। এই 20 মিটারটা কোন দিকে হইতে পারে? মানে গাড়িটা যে গতিশীল, সেটা 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা গাড়িটার মানে স্পিডটা এত, এটা এই স্পিডে মানে প্রতি সেকেন্ডে যে 20 মিটার যাচ্ছে দূরে গাড়িটা যাচ্ছে, সেটা কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে নাকি পূর্ব দিকে নাকি দক্ষিণ দিকে নাকি কোন দিকে?
সেটাও কিন্তু তোমাকে বলে দিতে হবে, তাছাড়া কিন্তু মানে বেগটা বলাটা পরিপূর্ণ হবে না। তো তুমি এটাও আগের মতো সম্ভাবনা থাকে যে হইতে পারে ডান দিকে, হইতে পারে বাম দিকে, উপরে নিচে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যে কোনো কিছু হইতে পারে। তো এখানেও তোমাকে কি করতে হবে, বলে দিতে হবে যে যে গাড়িটার কথা আমরা বলতেছি, যে গাড়িটার কথা আমি তোমাকে জিজ্ঞেস করেছি, বলতে হবে যে ওই গাড়িটার বেগ দক্ষিণ দিকে 20 মিটার/সেকেন্ড, অথবা পশ্চিম দিকে 20 মিটার/সেকেন্ড, অথবা যে কোনো একটা দিকে, মানে তোমাকে দিকটা নির্দিষ্ট করে দিতে হচ্ছে। তাহলে দেখো আমরা কি দেখলাম, এবার এখানে কিছু রাশি ছিল, মানে আমরা আগে কিছু কিছু ধরনের রাশি দেখছি, যেগুলোতে শুধু তোমার মানটা বললে হয়েছে যে 20 একটা মান, যে 20 মিটার, অথবা বলছিলে তুমি যে 15 মিটার, এটুকু বললেই কিন্তু যথেষ্ট ছিল। আরো কিছু হতে পারে, যেমন মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার হচ্ছে ভর কত, হ্যাঁ, তো তুমি আমাকে বললা যে আমার ভর হচ্ছে 85 কেজি, এটা। তো এটার ক্ষেত্রে দেখো কোনো দিক কিন্তু বলার প্রয়োজন হবে না, শুধু 85 কেজি বললেই হবে, হ্যাঁ, দিকের কিন্তু কোনো প্রয়োজন নেই, শুধু মানটা বললেই হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই রাশিগুলোতে তোমার মান বললেই হয়ে যাচ্ছে, মানের সাথে দিকের কিন্তু কোনো প্রয়োজন নাই, দিক না বললেও তোমার কথাটা স্পষ্ট হচ্ছে বা তোমার উত্তরটা পরিপূর্ণ হচ্ছে। আবার এই রাশিগুলোতে দেখো, বা এখানে যে ধরনের রাশিগুলোর কথা আমরা বলতেছি, এখানে শুধু 50 মিটার অথবা শুধু 20 মিটার/সেকেন্ড এটুকু বললেই কিন্তু যথেষ্ট না, তোমার উত্তরটা পরিপূর্ণ হচ্ছে না। এটা বলার পাশাপাশি তোমাকে কিন্তু একটা দিক উল্লেখ করে দিতে হচ্ছে, যে কোন দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, অথবা দিক বলার আরো কিছু সিস্টেম আছে, আমরা সেই বিষয়গুলো দেখবো, সামনে আলোচনা করবো। আবার তো বুঝো যে এই রাশিগুলো বলার জন্য তোমার মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন হচ্ছে। এই দেখো যে রাশিগুলো শুধুমাত্র মানের প্রয়োজন হয়, এটা যেটাতে দিকের কোনো প্রয়োজন হয় না, এই রাশিগুলোকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি। আর যে রাশিগুলো তোমার মানের মান তো প্রয়োজন হবেই, এর পাশাপাশি দিকেরও প্রয়োজন হয়, দিকটাও উল্লেখ করে দিতে হয়, এই রাশিগুলোকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি। আচ্ছা দেখো এই রাশি দুটোর আরো দুটো নাম আছে সুন্দর, যেহেতু স্কেলার রাশি, এটা আমরা ইংরেজিতে বললাম, তো যেহেতু এই রাশিগুলো শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন হয় না, এই জন্য আমরা এটাকে অধিক রাশি বলি, স্কেলার রাশি অথবা অধিক রাশি, যেহেতু এটা দিকের প্রয়োজন হয় না, স্কেলার বা অধিক রাশি। আচ্ছা, আর দেখো ভেক্টর, তাহলে এটার দিকের প্রয়োজন হয়, তাহলে এটাকে আরেকটা নাম হচ্ছে ভেক্টর অথবা দিক রাশি। আশা করি তোমরা মানে ভেক্টর জিনিসটা কি সেটা আসলে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো দেখো এখন আমরা দেখবো যে ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। প্রকাশ করার মানেটা কি আসলে, যেমন ধরো আমি তোমাকে দৈর্ঘ্যকে আমরা কিভাবে প্রকাশ করি, যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারি, হ্যাঁ, যে কোনো, আমরা ধরে নিই যে আমরা ধরে নিই যে কোনো একটা রাশির দৈর্ঘ্য বা কোনো একটা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য এল, আমরা ধরে নিলাম এটাকে এল, যে এটা 15 মিটার বা 20 মিটার, অথবা কোনো একটা ভর, এটাকে আমরা ধরে নিলাম এম, এভাবে লিখলাম, এটাকে ধরলাম যে 20 কেজি 30 কেজি, যাই দেওয়া থাকবে বা যেটা আমাদের প্রয়োজন হবে। অথবা আমাকে যে এখানে এল দিয়ে লেন্থ নিতে হবে, অথবা এখানে এম ই নিতে হবে, এটা কিন্তু শর্ত না, আমি যে কোনো কিছু এখানে আসলে নিতে পারি, তাই না, যে কোনো অক্ষর দিয়ে আমি এইভাবে একটা স্কেলার রাশিকে মানে প্রকাশ করতে পারি, বা যেটা আমরা সাধারণত সবসময় দেখে আসতেছি। কিন্তু ভেক্টর রাশি যেগুলা, মানে যেটা শুধুমাত্র মান না, মানও আছে দিকও আছে, এই রাশিগুলো প্রকাশ করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। তাহলে এটাকে প্রধানত প্রকাশ করা যায় দুইটা পদ্ধতিতে, দুইটা। একটা হচ্ছে তোমার জ্যামিতিক উপায়ে, জ্যামিতিক উপায়ে বা জ্যামিতিক পদ্ধতি, জ্যামিতির মাধ্যমে প্রকাশ করতে পারি ভেক্টরকে। আরেকটা হচ্ছে অক্ষরের মাধ্যমে, অক্ষর বা লেটারের মাধ্যমে, অক্ষর বা লেটার পদ্ধতি এটা বলতে পারতো। আচ্ছা দেখো তাহলে জ্যামিতিক পদ্ধতিটা কি আসলে, জ্যামিতি অথবা সরল রেখার মাধ্যমে বলতে পারি। জ্যামিতি বলতে অন্য কোনো জ্যামিতি এখানে কাজে লাগে না, সরল রেখার মাধ্যমে প্রকাশ করতে পারি। কিভাবে, ধরো আমি যেরকম একটা সরল রেখা, এটা একটা দাগ দিলাম, তো দেখো এই যে দাগটা দিলাম এটার একটা দৈর্ঘ্য আছে না, এই দৈর্ঘ্যটা বোঝাবে এটার মানটা। তো ধরলাম এটা দৈর্ঘ্য বোঝাচ্ছে তোমার মনে করো 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার। তাহলে এই রেখাটা কি শুধু আমার 5 মিটার বোঝাচ্ছে, শুধু মান বোঝাচ্ছে তা কিন্তু না, রেখাটার যে দৈর্ঘ্যটা সেটা মান বোঝাচ্ছে 5 মিটার, অথবা অন্য যে কোনো কিছু হতে পারে। আর রেখাটা দেখো একটা দিক বোঝাচ্ছে না, যে রেখাটা এদিকে, হ্যাঁ, এটা একটা দিক বোঝাচ্ছে। অথবা আমি ধরো লিখলাম যে এভাবে এভাবে দিলাম, তাহলে ধরো এটা যে একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, মনে করো এটা দৈর্ঘ্য দিলাম হচ্ছে 3 মিটার। এই 3 মিটারটা হচ্ছে এই রাশিটার মান, এই ভেক্টর রাশিটার মান হচ্ছে 3, এবং এটা একটা দিক বোঝাচ্ছে না, এই এদিকে কোনো একটা নির্দিষ্ট দিকে। এটা দেখো সরল রেখার মাধ্যমে আমরা খুব সহজে প্রকাশ করতে পারি, যে সরল রেখার যে দৈর্ঘ্যটা ওটা আসলে ভেক্টরের মানটা বোঝায়, এবং সরল রেখার যে দিকটা সেই দিকটাই আসলে আমাদের ভেক্টরের দিকটাকে প্রকাশ করে। এখানেও দেখো আমরা ঠিক অনুরূপটাই বুঝতে পারতেছি। তাহলে ভেক্টরের যে জ্যামিতিক প্রকাশটা বা জ্যামিতিক উপায়ে যে জ্যামিতিক পদ্ধতিতে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি, এটা খুবই সহজ আসলে, যে আমরা একটা সরল রেখাকে মানে ভেক্টরটার মান তত ইঞ্চি পরিমাণ অথবা তত সেন্টিমিটার বা তত মিটার পরিমাণ ওটাকে এঁকে তারপরে একটা নির্দিষ্ট দিক আমরা দিয়ে দিব, তাহলে দিকটা দিক প্রকাশ বুঝাবে, এবং ওইটার যে যতটুকু দৈর্ঘ্য, হ্যাঁ, যত সেন্টিমিটার বা যত মিটার, সেটা আসলে আমাদের ওই ভেক্টরটার মানটা বুঝাবে। আশা করি জ্যামিতিক ভাবে আমরা কিভাবে প্রকাশ করতে পারি একটা ভেক্টরকে সেটা তোমরা বুঝতে পারছো। এখন লেটারের মাধ্যমে, অক্ষরের মাধ্যমে আমরা কিভাবে ভেক্টরকে প্রকাশ করতে পারি এটা আমরা দেখতে চাই। তো অক্ষরের মাধ্যমে প্রকাশ করা, এর মানে আমি একটা অক্ষর লিখবো, এই অক্ষরটাই বুঝাবে যে এটা আসলে স্কেলার রাশি না, বরং এটা একটা ভেক্টর রাশি। মানে অক্ষরটাই বুঝাবে
যে রাশিটা লেখা হয়েছে এখানে ওই রাশিটার মানও আছে দিকও আছে, এটাই বুঝাবে। তো এটা কিভাবে হতে পারে? এটা চারটা ভাবে হতে পারে, চারটা পদ্ধতিতে আমরা অক্ষরের মাধ্যমে ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। তো দেখো এগুলো খুব সহজ বিষয়, যেন আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি। এটা একটা হচ্ছে, ধরো আমরা এ দিয়ে একটা ভেক্টরকে প্রকাশ করতে চাই, বা আমি বুঝাতে চাই যে এ যে আমি এখানে লিখলাম, এই এ এর শুধু মান নাই, বরং মানও আছে, এর দিকও আছে। তাহলে আমরা কিভাবে প্রকাশ করব এটাকে? এই যে উপর দিয়ে এরকম একটা দাগ দিব, তাহলে কি বুঝাবে যে এ দিয়ে যে রাশিটাকে প্রকাশ করা হচ্ছে এটা আসলে ভেক্টর রাশি। কেন? কারণ এ এর একটা মানও আছে এবং উপরে যে চিহ্নটা দেওয়া হলো এটার মাধ্যমে বোঝাচ্ছে যে এর একটা দিকও আছে। অথবা এটা আর কিভাবে প্রকাশ করা যায়, এই এর উপরে তুমি তীর চিহ্ন দিছো, তীর চিহ্ন না দিয়ে তুমি শুধু এইভাবে বার দিয়েও বুঝাতে পারো। এর উপরে শুধু এইভাবে বার দিলেও বুঝাবে যে এ একটা স্কেলার রাশি নয়, এটা একটা ভেক্টর রাশি, এর দিকও আছে এবং মানও আছে। এর পাশাপাশি তুমি এটাকে এর নিচে বার দিয়ে বুঝাতে পারো, এটাও বুঝাবে যে এটা একটা ভেক্টর রাশি। আর সর্বশেষ এবং যেটা সাধারণত ব্যবহৃত হয় না, এটা কম্পিউটারে অথবা বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়, সেটা হচ্ছে এটাকে তুমি বোল্ড করে দিয়ে প্রকাশ করতে পারো। ধরো এটাকে তুমি যেরকম মোটা করে দিলা, এটাকে এরকম মোটা করে বা বোল্ড করে, কম্পিউটারে টাইপের সময় বোল্ড করে লিখো না তোমরা অনেক কিছু, বোল্ড করে যদি তুমি লিখো তাহলে বুঝাবে আসলে যে এটা সাধারণ কোনো রাশি নয় বা এটা স্কেলার রাশি নয়, বরং এটা একটা ভেক্টর রাশি, অর্থাৎ এটার মানও আছে, এটা একটা দিকও আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করতে পারি? প্রথমত জ্যামিতিক উপায়ে সরলরেখার মাধ্যমে। সরলরেখার দৈর্ঘ্যটা বুঝাবে ভেক্টরের মানটা, এবং সরলরেখা যে ডিরেকশনে দেওয়া আছে সেটা বুঝাবে ভেক্টরের দিকটা। আচ্ছা, আর অক্ষরের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি, মানে অক্ষরের মাধ্যমে কিভাবে বুঝাতে পারি যে রাশিটা একটা ভেক্টর রাশি? এর উপরে তীর চিহ্ন দিয়ে, এরো দিয়ে, অথবা এর উপরে একটা বার দিয়ে, অথবা এর নিচে একটা বার দিয়ে। এ বলতে যে কোনো কিছু হতে পারে। ধরো আমি পি দিয়ে একটা ভেক্টরকে বুঝাতে যাচ্ছি, তাহলে পি এর উপরে আমি এটা দিতে পারি, হ্যাঁ, এরো দিতে পারি, অথবা পি এর উপরে বার দিতে পারি, অথবা পি এর নিচে বার দিতে পারি, অথবা আমি পিটাকে কোনোভাবে এটাকে মোটা করে বা বোল্ড করে আমি লিখতে পারি। তাহলে কিন্তু আসলে বুঝাবে যে এই পিটা হচ্ছে আমার কি ভেক্টর রাশি। তো যে কোনো লেটারের মাধ্যমে আমরা ভেক্টরকে চিহ্নিত করতে পারি, কিন্তু সেই লেটারটাকে লেখার নিয়ম হচ্ছে এই চারটা, যে উপরে এরো দিতে হবে, উপরে বার দিতে হবে, নিচে বার দিতে হবে, অথবা এটাকে বোল্ড আকারে লিখতে হবে। আচ্ছা, এখন দেখো এই যে মনে করো নিচেটা, এই যে মনে করো এ লিখলাম, এর বিভিন্ন রূপ দিয়ে আমি একটা ভেক্টরকে বুঝাইলাম। এখানে ধরো পি এর বিভিন্ন রূপ দিয়ে আমি একটা ভেক্টরকে বুঝাইলাম। এর মানটাকে কিভাবে আমি লিখতে পারি? আমি যদি শুধুমাত্র এর মানটা চাই, এটা এর উপরে তোমার এরো দেওয়া, তীর চিহ্ন দেওয়া, এর মানে কি বোঝাচ্ছে? এটা একটা মানও আছে, দিকও আছে। আমি যদি ধরো এখন আর দিকটা বুঝাতে যাচ্ছি না, আমি শুধু মানটাকে বুঝাতে যাচ্ছি যে এটা একটা ভেক্টর, আমি বুঝতে পারছি, কিন্তু এই ভেক্টরের মানটা কত। তাহলে মানটাকে আমরা প্রকাশ করি আবার কয়েকভাবে। এই মানটাকে আমরা প্রকাশ করি শুধু এ দিয়ে। আমি যদি শুধু এ লিখি তাহলে বুঝাবে যে এটা এ যে ভেক্টরটা ছিল ওই ভেক্টরের মানটা বোঝাচ্ছে, শুধু দিকটা এখন আর বোঝাচ্ছে না, মানে এখন আর দিকটা আলোচনার মধ্যে নাই, শুধু মানটা বোঝাচ্ছে। আবার কিভাবে লিখতে পারি? এই যে পদ্ধতিগুলো আছে, এই যে এখানে আমরা যে চারটা পদ্ধতি লিখছি, এই চারটা পদ্ধতি লিখে তুমি এটাকে যদি মডুলাস দিয়ে দাও, ধরো এই যে এর উপরে তীর চিহ্ন দিয়ে, তার মানে বোঝাচ্ছে এ ভেক্টরটা, আর মডুলাস দিলে কি বোঝায়? মান। তার মানে এই যে এটা বুঝাবে এ ভেক্টরের মান। তাহলে তুমি নর্মাল যদি এ লিখো, এর ভেক্টরের লেখার যে নিয়মগুলো সেই নিয়মগুলো বাদ দিয়ে দাও, মানে বড় করলে না, তুমি উপরে নিচে বার দিলে না, অথবা এরও দিলে না, সরাসরি এ লিখলে সাধারণভাবে, তাহলে বুঝাবে যেটা এ ভেক্টরের মানটা বোঝাচ্ছে, শুধুমাত্র দিকটা বোঝাচ্ছে না। অথবা এর ভেক্টর যে রূপটা আছে, মানে এর উপরে তীর চিহ্ন দিয়ে, তার মানে এর এ ভেক্টরটা বোঝাচ্ছে। এখন তুমি মডুলাস দিয়ে যদি আমরা দুই পাশে দাগ দিয়ে মান বুঝাই, তাহলে এভাবে মানে এর এ ভেক্টরের মডুলাস দিয়ে বা মডুলাস এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের মানটা বোঝায় এটা। যদি পি ভেক্টরটা বোঝাতে চাই, তাহলে আমি সাধারণভাবে যদি পি লিখি, তাহলে বুঝাবে যে আসলে পি এটা একটা ভেক্টর হইলেও এই পি দ্বারা শুধুমাত্র ভেক্টরের মানটাকে বোঝানো হচ্ছে। তো এগুলো তোমরা আপাতত বুঝো। যদি একেবারে মানে পরিপূর্ণভাবে না বুঝো যে আসলে মান বলতে কি বুঝাচ্ছি, দিক বলতে কি বুঝাচ্ছি, বা শুধু মানটার কেন প্রয়োজন হচ্ছে, তো এগুলো পরবর্তীতে আমরা বিস্তারিত কথা বলবো এগুলো নিয়ে। আপাতত শুধু বুঝো যে শুধু যদি আমি নর্মালি লেটারটা লিখি তাহলে বুঝাবে শুধু মানটাকে বোঝাবে, মানটাকে নির্দেশ করবে, দিকটা এখন আর ওই এই পি এর মধ্যে এখন আর দিকটা নাই, এখানে কিন্তু দিকটা সহকারী ছিল। অথবা কিভাবে লিখতে পারি? এই যে পি এর ভেক্টর এইভাবে, অথবা ধরো বার দিয়ে লিখলাম, এটা ভেক্টর রূপ পি এর উপরে আমি যদি দুই পাশে যদি মডুলাস দিয়ে দিই, তাহলে বুঝাবে কি এটা শুধুমাত্র পি ভেক্টরের মানটাকে বোঝাচ্ছে, মান এবং দিক দুইটাই বোঝাচ্ছে না। আশা করি তোমরা ভেক্টরের মানে ভেক্টরের যে ধারণা, মানে ভেক্টর কাকে বলে সেটাও বুঝতে পারছো, এবং ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেই জিনিসটা তোমরা আসলে বুঝতে পারছো আশা করি। আচ্ছা দেখো, এখন আমরা দেখবো যে বিশেষ কিছু ভেক্টর আছে, সেটা আমাদেরকে দেখায়। বিশেষ কিছু ভেক্টর বা স্পেশাল কিছু ভেক্টর, সেগুলো নিয়ে আমরা একটু খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করি। তো এটা অনেক সময় পরবর্তী ম্যাথ করার সময় আমাদের কাজে লাগে। বিশেষ ভেক্টর, বিশেষ ভেক্টর, ভেক্টর তো আমরা জানলাম যে যার মানও থাকবে, দিকও থাকবে। তো এর মধ্যে আবার কিছু বিশেষ ভেক্টর, এই মানে এই দুটো শর্ত যদি থাকে, মান আছে এবং দিকও আছে, তাহলে তো ভেক্টর। এর বাইরেও আরো কিছু শর্ত যদি যুক্ত করা হয়, যে কোনো শর্ত হতে পারে সেটা, তাহলে সেটাই মানে বিশেষ ভেক্টর হিসেবে পরিগণিত হবে। এর বাইরে কি কি ধরনের বিশেষ ভেক্টর হতে পারে? তোমাদের বইয়ে সাধারণত যেগুলো দেওয়া আছে বা যেগুলা
মানে কাজে লাগে, পরবর্তী ম্যাথ করার সময় আসে, হ্যাঁ, অথবা পরীক্ষায় আসতে পারে, সেই ধরনের ভেক্টরগুলো আমরা দেখবো। প্রথমত হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টর বলতে তুমি কি বুঝাচ্ছ, কি বুঝতেছো? একক মানে কি বোঝায়? এক বোঝায়। একক মানে কি? এক। আর ভেক্টর বলতে তো বুঝতেছই যে এটার একটা মানও থাকবে এবং দিকও থাকবে। একক ভেক্টর বলতে আমরা বুঝি যে ভেক্টরের মান মানে মান হচ্ছে এক, এবং যে ভেক্টরের একটা দিক আছে অবশ্যই, তাহলে যে ভেক্টরের মান এক সেই ভেক্টরটাকে আমরা কি বলতেছি? একক ভেক্টর বলতেছি। ধরো এটা যদি একটা ভেক্টর হয়, এটা আমরা ধরো রেখা, সরল রেখা দিয়ে প্রকাশ করতেছি, এটার মান হচ্ছে তোমার হচ্ছে 1 মিটার, তাহলে এটা কি বুঝাবে? এটা একটা একক ভেক্টর, ঠিক আছে? অথবা ধরো এই যে ধরো এটা একটা বড় ভেক্টর, এটা হচ্ছে তোমার 5 মিটার, ধরো আমি এটাকে লিখলাম। তো এই 5 মিটার মানে কি? এটাকে যদি আমি একক ভেক্টরে পরিণত করতে চাই তাহলে কি করতে হবে? কারণ এখানে 5টাকে যদি ভাগ করি, যে 1 2, আচ্ছা যাই হোক 1 2 3, আচ্ছা ধরো 5টা ভাগে ভাগ করলাম, সমান সমান যদি করি, 5টা ভাগে ভাগ করলাম, তাহলে এই যে এইটুকু হচ্ছে একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, এটা একটা, মানে এই পুরোটার মান যেহেতু 5, 5 ভাগে যদি ভাগ করি, তাহলে এই ভেক্টরটার মান আসছে কত? 1, এটা মান আসছে কত? 1, এটার কত? 1, প্রত্যেকটাই এক এক করে মান আসতেছে, তাহলে এই প্রত্যেকটাই কি এখানে এক একটা একক ভেক্টর। তাহলে যেই ভেক্টরের মান হচ্ছে 1, সেই ভেক্টরটাকে আমরা বলি একক ভেক্টর। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো এই একক ভেক্টর আসলে আমাদের মানে কাজে লাগে কোথায়? কাজে লাগে কোথায়? ঠিক আছে, আচ্ছা দেখো আমি বলি, ধরো একক ভেক্টর, এটা এটা তোমরা আপাতত শুধু বুঝে রাখো, হ্যাঁ, পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। দেখো এই যে x অক্ষ বরাবর যদি আমি বুঝাতে চাই, x অক্ষ বরাবর আমরা যে একক ভেক্টরটা নেই, সেই একক ভেক্টরটা কি বলে? আই ক্যাপ বলে, হ্যাঁ, এটা এদিকেরটাকে বলে হচ্ছে জে ক্যাপ, আর এই যে জেড অক্ষ বরাবরটাকে বলে কে ক্যাপ। আচ্ছা, তাই আমি যদি বাংলায় বলতে চাই, ধরো আমি বলতে চাচ্ছি যে আমি এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের ধনাত্মক দিকে আজকে 5 কিলোমিটার হাঁটছি, আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 কিলোমিটার হাঁটছি, এটা আমি বুঝাতে 5 কিলোমিটার হাঁটছি, এটা আমি বলতে পারি বাংলা কথায় যে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 কিলোমিটার হাঁটছি। কিন্তু আমি এটাকে গণিতে কিভাবে প্রকাশ করব? মানে এই একক ভেক্টরটা কাজে লাগবে কোথায়? যেহেতু আই ক্যাপ মানে কি বোঝাচ্ছে? পূর্ব দিকে, মানে এক্স অক্ষের সাথে এক্স অক্ষে বোঝাচ্ছে, তাহলে আমি মানে গণিতে যদি এটাকে প্রকাশ করতে চাই, তাহলে আমি বলবো যে কি, যে আমি 5 আই ক্যাপ কিলোমিটার হাঁটছি আজকে, কি 5 আই ক্যাপ কিলোমিটার হেঁটেছি। আমি কিন্তু আর মানে এক্স অক্ষের দিকে যে আমি হাঁটছি বা কোন দিকে হাঁটছি সেই জিনিসটা কিন্তু আমাকে বলে দিতে হচ্ছে না, মানে আই ক্যাপটা কি বোঝাচ্ছে? দিকটাকে নির্দেশ করতেছে। তাহলে একক ভেক্টরের কাজ হচ্ছে দিকটাকে নির্দেশ করা, আর মানটা তো বুঝতেছই যে 5, আর এটার মান যদি নিয়েও যদি তুমি চিন্তা করো, এর মান তো 1, তাহলে 5 একে 5ই থাকে, তাহলে 5 আই ক্যাপ কিলোমিটার আমি হাঁটছি আজকে, এই কথাটাই কি বোঝায়? যে আমি আসলে এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 কিলোমিটার হাঁটছি। যদি বলি আমি যে আমি -5 কিলোমিটার হাঁটছি, তার মানে কি বোঝাবে? যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, মানে যে এই দিকে আমি হচ্ছে 5 কিলোমিটার হেঁটেছি। যদি জে কে বলি, বুঝাবে যে ওয়াই অক্ষের দিকে। যদি বলি যে আমি 5 কে হাঁটছি আজকে, তাহলে বুঝাবে যে আমি জেড অক্ষের দিকে আজকে 5 কিলোমিটার হেঁটেছি। আশা করি তোমরা মানে একক ভেক্টরের ধারণাটা বুঝতে পেরেছো, যে ভেক্টরের মান হচ্ছে 1, সেই ভেক্টরকে আমরা একক ভেক্টর বলি। এবং একক ভেক্টর সাধারণত এটা মানে দিক নির্দেশ করার জন্য বা ভেক্টরের দিকটা নির্ণয় করার জন্য এটা ব্যবহৃত হয়। এরপরে যে ভেক্টরটা বলবো সেটা হচ্ছে দুইটা ভেক্টর, একসাথে বলি দুইটা। একটা হচ্ছে সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর, আর একটা হচ্ছে তোমার নাল ভেক্টর, নাল অথবা শূন্য ভেক্টর। দুটো একসাথে রাখার কারণ হচ্ছে একটার সাথে একটা সম্পর্ক আছে। সঠিক ভেক্টর মানে কি? এগুলো নিয়ে খুব বেশি বিস্তারিত কথা বলার প্রয়োজন নাই। যে ভেক্টরের একটা মান আছে, যে ভেক্টরের একটা নির্দিষ্ট মান আছে, মানে যে ভেক্টরের মান শূন্য না, শূন্যের সাথে বেশি, 1 2 3 4 5 6, সেই ভেক্টরকে বলা হচ্ছে সঠিক ভেক্টর। আর নাল মানে কি? শূন্য। নাল ভেক্টর অথবা শূন্য ভেক্টর মানে যে ভেক্টরের মান কত? শূন্য, যে ভেক্টরের মান হচ্ছে 0, মানে যে ভেক্টরের কোনো মান নাই, সেই ভেক্টরটাকে বলা হচ্ছে কি? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তাহলে দেখো তিনটার সাথে যদি আমরা সম্পর্ক করি, তো যে ভেক্টরের কোনো মান নাই বা যে ভেক্টরের মান হচ্ছে 0 সেটাকে বলতেছি নাল বা শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান 1 সেটাকে বলতেছি আমরা একক ভেক্টর। আর যে ভেক্টরের মান 0 চাইতে বেশি, সেটা হতে পারে 1ও হতে পারে, 2ও হতে পারে বা আরো বেশি হতে পারে, সেটাকে বলতেছি আমরা কি? সঠিক ভেক্টর। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার সমবিন্দু ভেক্টর। সমবিন্দু ভেক্টর, সমবিন্দু মানে কি বুঝতেছো? যে একই বিন্দুতে, আচ্ছা দেখো এর আগে ভেক্টর যে আমরা রেখা দিয়ে প্রকাশ করতে পারি, ধরো এই যে রেখা দিয়ে প্রকাশ করলাম না, এখানে কয়েকটা দুইটা জিনিসের নাম আমাদেরকে জানতে হবে। এই যে ভেক্টরের এই যে অংশটা আমার এখান থেকে শুরু হলো, এটাকে বলে হচ্ছে তোমার ভেক্টরের পাদবিন্দু। হ্যাঁ, পাদবিন্দু মানে শুরুর বিন্দু, অথবা এটাকে ভেক্টর টেইল বলে। এই যে মানে শেষ যেখানে যে হচ্ছে ভেক্টরটা, এটাকে বলে হচ্ছে তোমার শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, অথবা এটাকে বলে হচ্ছে তোমার ভেক্টর হেড, মানে ভেক্টরের মাথা। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এটা বুঝতে পারছো সহজ না?
যে ভেক্টর যেটা যেখান থেকে শুরু হচ্ছে, যে বিন্দু থেকে, যে পয়েন্ট থেকে, সেটাকে বলতেছি আমরা পাদবিন্দু বা টেইল পয়েন্ট, ভেক্টর টেইল বলতেছি এটাকে। আর যেখানে যে শেষ হচ্ছে ভেক্টরটা, ওটাকে বলতে আমরা শীর্ষবিন্দু অথবা ভেক্টর হেড, মানে ভেক্টরের মাথা, ভেক্টরটা ওই পর্যন্ত গিয়ে শেষ। আচ্ছা, এখন দেখো এই যে আমরা এখন যেটাতে আসছি, সমবিন্দু ভেক্টর, এটা কাকে বলে? যদি দুইটা ভেক্টর, মনে করো দুইটা ভেক্টর আছে বা আরো বেশি ভেক্টর আছে, যদি দুইটা ভেক্টর বা একের অধিক ভেক্টরের পাদবিন্দুগুলো এক জায়গাতে হয়, সেই ভেক্টরকে আমরা বলবো কি? সমবিন্দু ভেক্টর। এর মানে ধরো এই যে এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা দেখো পাদবিন্দু এখানে, আরেকটা ভেক্টর যদি বলি যে এটা একটা ভেক্টর, এই ভেক্টরে দেখো পাদবিন্দু এখানে, দেখো এটা একটা ভেক্টর, এই ভেক্টরের কি পাদবিন্দুটা কোথায়? এখানে। হ্যাঁ, বা ভেক্টর যে টেলটা সেটা কোথায়? এখানে। তিনটা ভেক্টর কোথা থেকে শুরু হচ্ছে? এই একই জায়গা থেকে শুরু হচ্ছে। তাহলে এটাকে বলতেছি আমরা সমবিন্দু ভেক্টর, যে ভেক্টরগুলার বা এক বা যদি দুই বা দুইয়ের অধিক ভেক্টরের পাদবিন্দু একই জায়গাতে হয় অথবা একই জায়গা থেকে ভেক্টরগুলো শুরু হয়, তাহলে সেই ভেক্টরটাকে বলতেছি আমরা কি? সমবিন্দু ভেক্টর। আশা করি এটা ক্লিয়ার, এটা বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, এরপরে যে বিশেষ ভেক্টরের কথা আমরা বলবো সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান, এরপর হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর, সমান ভেক্টর। আচ্ছা, সমান বলতে আমরা কি বুঝি? সমান বলতে আমরা বুঝি ধরো দুইটা ভেক্টরের মান, দুইটার মানই কত? 10, তাহলে কি সমান হবে? না, যেহেতু এটা স্কেলার রাশি না, ভেক্টর, এর পাশাপাশি আরো কিছু শর্ত আছে। কি কি শর্ত? যে ভেক্টর দুটো একই জাতীয় হতে হবে। হ্যাঁ, আচ্ছা মনে করো আমি সমান দুটো ভেক্টর লিখতেছি, এই যে এটা একটা সমান, তো এটার মান হচ্ছে 5 মিটার, এই যে এটা আরেকটা, এটার মানে কত? 5 মিটার। হ্যাঁ, তার মানে সমান ভেক্টর আমরা কখন বলতে পারবো? তিনটা শর্ত যদি থাকে, তিনটা শর্ত। এক নাম্বার কি? যে দুইটা ভেক্টর একই জাতীয় হতে হবে। একই জাতীয়, একই জাতীয় মানে কি? দেখো এই যে 5 মিটার 5 মিটার দুইটাই কি বোঝাচ্ছে? তোমার সরণ বোঝাচ্ছে। হ্যাঁ, যদি আমি আবার বেগ দিয়ে বুঝাতাম, মনে করো একটা হচ্ছে তোমার 5 মিটার আর একটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মানে একটা হচ্ছে তোমার বেগ বোঝাচ্ছে আর একটা সরণ বোঝাচ্ছে, তাহলে কিন্তু তুমি সেটাকে সমান বলতে পারবে না। তো সমান হওয়ার জন্য প্রথম শর্ত, দুইটাই একই জাতীয় হতে হবে, মানে দুইটাই মিটার হতে হবে, অথবা দুইটাই তোমার হচ্ছে নিউটন হতে হবে, অথবা দুইটাই তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড হতে হবে, দুইটাই মিটার পার সেকেন্ড স্কয়ার হতে হবে, মানে দুইটাই ত্বরণ হতে হবে, দুইটাই সরণ হতে হবে, অথবা দুইটাই তোমার হচ্ছে বল হতে হবে, মানে দুইটাই একই জাতীয় হতে হবে। এটা একটা শর্ত। দুই নম্বর শর্ত কি? দুইটার মান একই হতে হবে, ওটার মানও 5, এটার মানও 5, ওটার মানও 10, এটার মানও 10, দুইটার মান একই হতে হবে। এবং 3 নম্বর শর্ত হচ্ছে যে দুইটা ভেক্টর এর দিকও একই দিকে হতে হবে। তাহলে দুইটা ভেক্টর যদি দিক একই দিকে হয়, মান সমান হয় এবং ভেক্টর দুটো সমজাতীয় হয়, একই জাতীয় হয়, মানে একই জিনিসকে নির্দেশ করে, তাহলে সেই দুটো ভেক্টরকে আমরা বলবো কি? সমান ভেক্টর। তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা নাম দেই যে এটা ই, এই ভেক্টরটাকে যদি আমরা নাম দেই যে এটা বি, তাহলে আমরা কি বলতে পারি? যে এ ভেক্টর সমান সমান কি? বি ভেক্টর। মানে এই এ ভেক্টরটা আর এই ভেক্টরটা কি? সমান। কেন? কারণ দুইটাই সমজাতীয়, মানে দুইটাই মিটার, দুইটাই সরণ বোঝাচ্ছে, দুইটাই তোমার দিক একই দিকে, এবং দুইটাই হচ্ছে মান 5 বা দুইটার মান 1, এই জন্য আমরা এটাকে বলতে পারতেছি কি? দুইটা হচ্ছে সমান ভেক্টর। আচ্ছা, এখানে আরেকটা আসে তোমার, যে তোমার অসমান ভেক্টর। অসমান ভেক্টর কোনটাকে বলবো বলো দেখি? অসমান ভেক্টর। তাহলে সমান ভেক্টর হওয়ার জন্য তিনটা শর্ত আছে না? এই তিনটা শর্তের মধ্যে কোনো একটা শর্ত যদি না থাকে, তাহলে আমরা ওটাকে কি বলবো? অসমান ভেক্টর। যে ওই ভেক্টর দুটো কি না সমান না। যেমন হতে পারে যে তিনটাই নাই, যে ভেক্টর দুইটা মানে আলাদা জাতীয়, ভিন্ন জাতীয় ভেক্টর, মানও একই না এবং দিকও একই না, তাহলে তো সেটা অসমান ভেক্টর হচ্ছেই। কিন্তু তিনটা শর্তের মধ্যে ধরো দুইটা শর্ত আছে, একটা নাই, যে কোনো একটা শর্ত যদি না থাকে বা সমান ভেক্টরে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো যদি পূর্ণ না হয়, তাহলে আমরা সেটাকে বলবো কি? অসমান ভেক্টর। আচ্ছা দেখো, এরপরে যে বিশেষ ভেক্টরটা দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে তোমার সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর। সদৃশ মানে কি বল দেখি? সদৃশ মানে হচ্ছে দেখতে একই রকম, তাই না? দুটো জিনিস যদি দেখতে একই রকম হয়, তাহলে কি বলি আমরা? যে এই জিনিসটা ওই জিনিসটার মতো, এই জিনিসটা ওই জিনিসটার সদৃশ। তাহলে দুইটা জিনিস একই যখন দেখতে পাই আমরা বা একই রকম দেখি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সদৃশ, মানে একই রকম। তো সদৃশ ভেক্টর বলতে কি বোঝাচ্ছে? দুইটা ভেক্টরের দিক যদি একই দিকে হয়, তাহলে একই রকম দেখাবে না? মনে করো এই যে এটা একটা ভেক্টর, হ্যাঁ, এটা একটা ভেক্টর, দেখো একই রকম দেখাচ্ছে না, যদিও ছোট বড়, মানটা সমান না। তো এটার মান হচ্ছে 5 বা 4, এটার মান হচ্ছে 2, মানটা কিন্তু সমান না, কিন্তু দুইটা ভেক্টর কি দেখতে একই রকম লাগতেছে, মানে একই দিকে যেহেতু দেখতে কি মনে হচ্ছে? একই রকম লাগতেছে। ধরো আবার যদি আমি বলি যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুটো কি দেখতে একই রকম লাগতেছে? একই রকম লাগতেছে না, কারণ একটা চিহ্ন দেখাচ্ছে ওইদিকে আর একটা দেখাচ্ছে কি ডিরেকশন বা দিকটা দেখাচ্ছে কি অন্যদিকে। তাহলে যে দুটো ভেক্টরের তোমার মানে একই দিকে, যে দুটো ভেক্টরের দিক একই, যে দুটো ভেক্টরের বা দুই বা ততোধিক বেশি হতে পারে, যেই একাধিক দুই বা ততোধিক ভেক্টরের দিক একই মান ভিন্ন, দিক একই কিন্তু মান ভিন্ন, মান ভিন্ন হতে পারে, মান একইও হতে পারে, মানে দিক যদি একই রকম হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো? সদৃশ ভেক্টর বলবো। দুইটা ভেক্টরের যদি দিক একই রকম হয়, তাহলে সেটাকে আমরা বলবো সদৃশ ভেক্টর। তাহলে আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস তোমরা এমনি বুঝতে পারবা, নাম দেখেই বুঝতে পারবা যে বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর এটা কাকে বলবা? বলো, তোমরাই বলবা এটা।
সদৃশ ভেক্টর যদি দুইটা ভেক্টরের দিক একই হলে আমরা সেটাকে সদৃশ ভেক্টর বলি। তাহলে বিসদৃশ ভেক্টর কাকে বলবো? যে দুইটা ভেক্টরের দিক যদি আলাদা হয়, দুইটা ভেক্টরের দিক যদি একই না হয়, দুইটা ভেক্টর দুই দিকে, যেটা আগে দেখাচ্ছিলাম যে একটা ভেক্টর মনে করো এদিকে, আরেকটা মনে করো এদিকে, আরেকটা মনে করো এদিকে, এই ভেক্টরগুলোর দিক কি একই রকম আছে? দিক আলাদা আলাদা দিকে, তাহলে এই ভেক্টরগুলোকে আমরা কি বলবো? যেগুলো বিসদৃশ ভেক্টর, মানে এই ভেক্টরগুলো সদৃশ নয়। আচ্ছা দেখো, এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা ভেক্টর বা আরেকটা বিশেষ ভেক্টর, সেটা হচ্ছে বিপরীত। বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, ঋণাত্মক ভেক্টর। আচ্ছা, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর কাকে বলে? এই যে দেখো, আমরা পড়ছিলাম এখানে কোথায় সমান ভেক্টর পড়ছিলাম না? সমান ভেক্টর, এই সমান ভেক্টরের কটা শর্ত ছিল? তিনটা। দিক একই হইতে হবে, সমজাতীয় হইতে হবে, মান একই হইতে হবে। হ্যাঁ, বিপরীত ভেক্টরেও শর্ত তিনটা, ওই তিনটাই শুধু এক জায়গায় চেঞ্জ আছে, ওই তিনটাই। তাহলে এখানে শর্ত কি কি? এক নম্বরে সমজাতীয় হইতে হবে, দুই নম্বরে দুইটার মান একই হইতে হবে, তিন নম্বরে যে শর্তটা ছিল সমান ভেক্টরের ক্ষেত্রে যে দুইটার দিক একই হইতে হবে। বিপরীতের ক্ষেত্রে শর্ত হচ্ছে দিকটা কি হইতে হবে? বিপরীত হতে, পুরোপুরি বিপরীত হতে হবে। দুইটা যেন 180 ডিগ্রিতে হয়, একটা আরেক দিকে হলে আরেকটা সরাসরি তার বিপরীত দিকে। তাহলে দেখো, এটা একটা উদাহরণ যদি দেখো, এটা একটা ভেক্টর, এর এইরকম, এই যে এটা যদি একটা ভেক্টর হয়, তাহলে এটাকে আমরা যদি দুইটার, এটার মান হয় 5 মিটার, এটার মান হয় 5 মিটার, তাহলে দেখো এই ভেক্টরটা কত? এটার মান 5, এটার মানও 5, মান 1। এটাও মিটার, এটাও মিটার, তার মানে কি একই জাতীয়। এবং দেখো দিকটা কি পুরোপুরি বিপরীত, বা দুইটার মাঝখানের দিকটা যদি কথা চিন্তা করি, তাহলে মানে ডিগ্রি কত ডিগ্রি? এটা 180 ডিগ্রি, মানে দুইটা সম্পূর্ণ বিপরীত, মানে দুইটা সরল রেখায় কাজ করতেছে, একটা একটা বিপরীত দিকে কাজ করতেছে। এই জন্য আমরা এটাকে কি বলতেছি? বিপরীত ভেক্টর। তাহলে শর্তগুলো মনে রাখবা, যে সমজাতীয় হতে হবে, একই জাতীয় হতে হবে, এটা একটা শর্ত। দুই নম্বর শর্ত, দুইটা ভেক্টরের মান সমান হতে হবে। এবং তিন নম্বর শর্ত, দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা, মাঝখানের যে কোণটা, সেটা 180 ডিগ্রি হতে হবে, অথবা দুইটা ভেক্টর একটা একটা বিপরীত দিকে ক্রিয়াশীল হতে হবে। তাহলে সেই ভেক্টরগুলোকে বা সেই দুইটা ভেক্টরকে আমরা বলবো যে বিপরীত ভেক্টর অথবা ঋণাত্মক ভেক্টর। আচ্ছা, ঋণাত্মক ভেক্টর কেন বলা হচ্ছে এটাকে? ধরো আমি এক ভেক্টরের নাম দিলাম, এই ভেক্টরের নাম দিলাম হচ্ছে তোমার এ, এই ভেক্টরের নাম দিলাম হচ্ছে কি তোমার কি বিপরীত। দেখো, তাহলে এ সমান সমান কি বি কি বলতে পারি? এখানে এ ভেক্টর সমান সমান বি ভেক্টর আমরা কি বলতে পারি? যেহেতু মান 1, এটার মানও 5, এটার মানও 5 বলতে পারি। কিন্তু এখানে যে কোনো একটা মাইনাস লাগাতে হবে। এই যে এখানে তুমি যদি মাইনাস দাও, তাহলে তুমি লিখতে পারো যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, তাই না? তাহলে এই যে এ ভেক্টর সমান সমান বি ভেক্টর, কিন্তু পার্থক্যটা কোথায়? শুধুমাত্র দিকটা কি চেঞ্জ, দিকটা বিপরীত দিকে, এই জন্য আমরা এখানে কি যুক্ত করতেছি? মাইনাস যুক্ত করতেছি। তো এই জন্য এটাকে বলা হচ্ছে কি দুইটা নাম, একটা হচ্ছে বিপরীত ভেক্টর তুমি এটাকে বলতে পারো, অথবা কি বলতে পারো? ঋণাত্মক ভেক্টর বলতে পারো। তার মানে এই যে এই ভেক্টরটা, এই ভেক্টরটা ঋণাত্মক, অথবা এই ভেক্টরটার ঋণাত্মক। তো দেখো ঋণাত্মক ভেক্টর, এটাকে আরেকটু ক্লিয়ার করে বিষয়টাকে। মনে করো আমি যদি বলি যে এটা হচ্ছে তোমার ধরো পি ভেক্টর, হ্যাঁ, তাহলে এইটাকে আমি কি বলবো বলে দেখি? মাইনাস পি ভেক্টর, মাইনাস পি ভেক্টর। তার মানে কি, যদি দিকটা চেঞ্জ হয়ে যায়, মানে কি থাকে, দিকটা চেঞ্জ হয়ে গেল শুধুমাত্র, তখন কি হয়ে যায়? ভেক্টরটা ঋণাত্মক হয়ে যায়। আশা করি ঋণাত্মক ভেক্টরের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, এরপরে দেখো সমতলীয় ভেক্টর। এরপরে যে ভেক্টর নিয়ে কথা বলবো, সমতলীয় ভেক্টর। তল বলতে তোমরা বুঝো কিনা? তল, সমতলীয় ভেক্টর। তল কি? এই যে দেখো আমাদের এখানে যে বোর্ডটা আছে, এই বোর্ডটা কি একটা তল না? এখানে যদি আমি আর একটা কোনো কিছু দাঁড় করাইতাম, ধরো এরকম করে আরেকটা কোনো কিছু দাঁড় করাচ্ছি, এখানে আরেকটা বোর্ড, ওই বোর্ডটা কি হইতো? এখানে আরেকটা তোমার তল হইতো। যেমন করো তোমাদের অনেকের কম্পিউটার আছে না, বা ল্যাপটপ আছে না? এই ল্যাপটপটা কিরকম থাকে? ল্যাপটপের মনে করো এটা হচ্ছে তোমার ওই যে কিবোর্ডের যে অংশটা, হ্যাঁ, কিবোর্ডের অংশটা, আর উপরের অংশটা মনে করো এই যে এটা হচ্ছে তোমার উপরের অংশটা। হ্যাঁ, ল্যাপটপটা মনে করো খোলা অবস্থায় আছে। তাহলে এই যে ল্যাপটপটাতে তুমি যেখানে টাইপ করবে, যেখানে কিবোর্ড গুলো আছে, হ্যাঁ, এই যে এটা একটা তল না? এটা একটা তল। এখানে কিবোর্ড গুলো আছে, এটা একটা তল। আর এটা যেটা তোমার মনিটরটা, যেখানে তুমি মনে করো উইন্ডোজ বা সবকিছু এখানে তুমি দেখতে পাও, এই যে মনিটরটা, এটা একটা তল। এই যে দেখো নিচে যে অংশটা, এটা কি আরেকটা তল। এই যে দুইটা তল। তাহলে তল বুঝতে পারছো আশা করি। তাহলে বলা হচ্ছে সমতলীয় ভেক্টর কোনগুলাকে? যদি অনেকগুলা ভেক্টর, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, পাঁচটা হতে পারে, সবগুলো ভেক্টর যদি একটা তলে থাকে, সেই ভেক্টরটাকে কি বলা হচ্ছে? সমতলীয় ভেক্টর। তার মানে ধরো এই যে এই বোর্ডটা যদি একটাই তল, এই বোর্ডের মধ্যে আমরা যতগুলো ভেক্টর রাখবো, ধরো আমি এখানে একটা ভেক্টর রাখলাম, হ্যাঁ, এখানে একটা ভেক্টর রাখলাম, অথবা যে জায়গাতে আমি ভেক্টর রাখি না কেন, সেটার দিক যেই হোক না কেন, যদি একই তলের মধ্যে অবস্থান করে, সেই ভেক্টরটাকে বলা হচ্ছে কি? সমতলীয় ভেক্টর। কম্পিউটারের ক্ষেত্রে যেমন বললাম, বা ল্যাপটপের ক্ষেত্রে, মনে করো ল্যাপটপের তুমি তোমার যে কিবোর্ডটা আছে, কিবোর্ড এরিয়াটা আছে, সেখানে তুমি যতগুলো ভেক্টর আঁকবা, সেগুলো সব একটা তলে অবস্থান করবে, বা সেই ভেক্টরগুলোকে সমতলীয় ভেক্টর বলা হবে। আর ধরো মনিটরটাতে বা মনিটরের যে তলটা আছে, সেই তলটাতে তুমি যতগুলো ভেক্টর মানে আঁকবা, সেখানে যতগুলো ভেক্টরকে রাখবা, সেগুলোকে আবার কি বলা হবে? সমতলীয় ভেক্টর বলা হবে। মানে একই তলে যদি অবস্থান করে যতগুলো ভেক্টর হোক, তিনটা হতে পারে, চারটা হতে পারে, দুটো হতে পারে, সেই ভেক্টরগুলোকে বলা হচ্ছে কি? সমতলীয় ভেক্টর। আচ্ছা দেখো, বিশেষ ভেক্টর আমরা
আর কয়েকটা দেখি আমাদের যেগুলো কাজে লাগবে সেগুলোই দেখতেছি আমরা শুধুমাত্র। আরেকটা হচ্ছে অবস্থান ভেক্টর, অবস্থান অবস্থান ভেক্টর। আচ্ছা, অবস্থান বলতে আমরা আসলে কি বুঝাই? কোন একটা বস্তুর অবস্থান বলতে আমরা কি, দেখো এই দিকেরগুলো আমি মিশে দিচ্ছি, এগুলো তোমরা দেখে নিতে পারো। অবস্থান ভেক্টর বলতে আমরা আসলে কি বুঝাই? অবস্থান বলতে কি বুঝাই? যে কোনো একটা জায়গা থেকে, ধরো এটা 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 একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে কোনো একটা বস্তুর যে অবস্থান, সেটাকে আমরা অবস্থান ভেক্টর বলি না? মানে সেটাকে আমরা অবস্থান বলি না? যে একটা বস্তুর অবস্থান বলতে কি বুঝি? যে কোনো একটা জায়গা থেকে ওই জিনিসটা কতটুকু দূরে আছে, ওটাই ওই বস্তুর অবস্থান না? তো বিজ্ঞানের ভাষায় তোমরা যেটা 9 পড়ে আসছো, যে এটাকে কি বলে, এই পয়েন্টটাকে কি বলে? প্রসঙ্গ বিন্দু, তাই না? বা রেফারেন্স ফ্রেম বলে। প্রসঙ্গ বিন্দু থেকে কোনো একটা বস্তুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই ভেক্টরটাকে কি বলে? অবস্থান ভেক্টর বলে। তাহলে ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর না? এই ভেক্টরের একটা মান আছে এবং দিক আছে, দিকটা এই যে এখান থেকে এদিক পর্যন্ত, এবং এটার মানটা বললাম আমি হচ্ছে যে এটা 20 মিটার। এই যে ভেক্টরটা, যে ভেক্টরটা তোমার এই যে প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামো, এই যে বিন্দুটা, প্রসঙ্গ কাঠামো থেকে যে ভেক্টরটা অবস্থানকে নির্দেশ করে, সেই ভেক্টরকে আমরা কি বলি? অবস্থান ভেক্টর বলি। এবং এই অবস্থান ভেক্টরের আরেকটা নাম আছে, সেটা আমি লিখে দিচ্ছি। অবস্থান ভেক্টর, অথবা এটাকে আমরা বলি হচ্ছে তোমার ব্যাসার্ধ ভেক্টর। এটাকে আমরা বলি অবস্থান ভেক্টর অথবা ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা, আশা করি বুঝতে পারছো তোমরা এটা। আচ্ছা, আসো আমরা এরপরে দেখাই তোমাদেরকে। এরপরে যেটা, এটা হচ্ছে লব্ধি ভেক্টর, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমরা অনেক বেশি কাজ করতে যাচ্ছি সামনে। লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর বলতে আসলে কি বোঝায়? লব্ধি মানে কি বলো দেখি? লব্ধি মানে হচ্ছে যোগফল, লব্ধি মানে যোগফল। তো যোগফল বলতে ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখবো যে ভেক্টরের ক্ষেত্রে যোগ বলতে সাধারণ আমরা যে নিয়মে যোগ করি সেই যোগ আসলে বোঝায় না। ভেক্টরের লব্ধি বা ভেক্টরের যোগটা একটু ভিন্ন। তো মনে করো এটা কিরকম, মনে করো এখানে একটা ফুটবল আছে, হ্যাঁ, এটা একটা মানে ফুটবল মনে করো, কোনোভাবে এখানে এটা অবস্থান করতেছে, এটা একটা ফুটবল মনে করো, বা এর উপরে বিভিন্ন যে ধরনের নকশা আঁকানো আছে আর কি, এটা একটা ফুটবল। এই ফুটবলটাকে মনে করো কোন একজন প্লেয়ার, তাই না? কোন একজন প্লেয়ার মনে করো সে এই ফুটবলটাকে কিক করলো, এদিক থেকে এসে কিক করলো বলটাকে। আরেকজন কি করলো, আরেকজন আসে বলটাকে কিক করলো মনে করো তোমার এই যে এদিক থেকে দৌড়ে আসলো একজন, সে আসে কিক করলো বলটাকে এদিক থেকে। তো দুজন ফুটবলটাকে, দুইটা প্লেয়ার, একজন এদিক থেকে আসে বলটাকে কিক করছে অনেক জোরে, আবার একজন কি করছে, এদিক থেকে আসে বলটাকে কিক করছে। বুঝতে পারছো? এখন দেখো তাহলে বলটার কি হবে? এখন এই যে ফুটবলটা এখানে ছিল, এই ফুটবলটা কি হবে? ফুটবলটা কোন দিকে যাবে? এই যে মারতেছে উপরের দিকে, তাহলে বলটাকে উপরের দিকে যাবে? যাবে না। আবার এই যে মারতেছে এই দিকে, বলটাকে এইদিকে যাবে? যাবে না। যাবে কোন দিকে? এই দুইটার মাঝামাঝি কোনো একটা দিকে, এই যে এই দিকে কোনো একটা দিকে বলটা যাবে। বুঝতে পারলা কিনা? এই ফুটবলটা আসলে দুইজনে যেদিকে মারছে, এ মারছে এইদিকে, এ মারছে এইদিকে, মানে এ যদি একাই মারতো তাহলে বলটা যেত এইদিকে, এ যদি একাই মারতো তাহলে বলটা যেত কোন দিকে? এইদিকে। এখন যেহেতু দুজনেই মারছে একসাথে, তাহলে বলটা এদিকেও যাবে না, এদিকেও যাবে না, দুইটার মাঝামাঝি কোনো একটা দিকে এই বলটা চলে যাবে। তাহলে এই যে দেখো, এটা একটা ভেক্টর ছিল, এটা একটা ভেক্টর ছিল, এই দুইটা ভেক্টরের যে লব্ধি, এটাকেই বলতেছি আমরা যোগফল বা লব্ধি। যে দুইটা ভেক্টর সম্মিলিত অবস্থায় কতটুকু পরিমাণ কাজ করতেছে। দেখো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা মিলে এই ভেক্টরটার মতো করে কাজ করতেছে না? মানে যদি শুধু এই ভেক্টরটা থাকতো, মানে এই ভেক্টরটা আছে, এই ভেক্টরটা আছে, এই দুইটা ভেক্টর মিলে কোন ভেক্টরের মতো কাজ করতেছে? এদিকে যেহেতু যাচ্ছে বলটা, তাহলে কোনো একজন যদি মাত্র শুধু এই যে এদিক থেকে তোমার এখানে একটা বল প্রয়োগ করতো, তাহলে ও একাই যে কাজটা করতে পারতো, এই দুজন মিলে কি করতেছে? ওই একই কাজটা কিন্তু আসলে করতেছে। যদি এখানে একজন লোক এখান থেকে বলটাকে কিক করতো, তাহলে বলটা এদিকে যেত না। আর এখন ঘটনাটা কি হয়েছে? এদিক থেকে একজন কিক করছে, এদিক থেকে একজন কিক করছে, তার ফলে বলটা এদিকে যাচ্ছে। এরা দুজন মিলে কিক করার ফলে আমরা যে ফলাফলটা পাইলাম, এই একজন যদি এদিক থেকে কিক করতো তাহলে আমরা ওই ফলাফলটা পাইতাম না। তাহলে দুইটা ভেক্টর মিলে যে কাজটা করতেছে, আর একটা ভেক্টর ও একাই ওই কাজটা করতেছে, ওই ভেক্টরটাকে আমরা কি বলতেছি? লব্ধি ভেক্টর। তো লব্ধি ভেক্টর নিয়ে অনেক ম্যাথ আমরা করবো, এটার কনসেপ্ট অনেক আমাদেরকে বিল্ড করতে হবে, অনেক আমাদেরকে পড়তে হবে। তো এটা নিয়ে খুব বেশি আপাতত কথা বলছি না, আপাতত বুঝে রাখো এটা, যে দুইটা ভেক্টর বা অনেক আরো বেশি হতে পারে। ধরো 3জন বা 4জন মিলে বলটাকে কি করলো, শুধু বলের ক্ষেত্রে না, কোনো কিছু ধরো টানতেছে দুজন দুই দিক থেকে বা 4জন 4 দিক থেকে, তাই না? তাহলে যার বেশি শক্তি সেদিকে নিয়ে যেতে পারে, এরকম বিভিন্ন প্রেক্ষাপট হবে আর কি। তো দুই বা ততোধিক ভেক্টর মিলে যে কাজ করে, অন্য আরেকটা ভেক্টর যদি ওই সমপরিমাণ কাজ করতে পারে, তাহলে ওই ভেক্টরটাকে কি বলা হয়? আগের 2টা বা 3টা বা 4টা ভেক্টরের লব্ধি বলা হবে। যে ভেক্টরটা ওই 3টা বা 4টা ভেক্টরের সমান কাজ করতেছে একাই, ওই ভেক্টরটাকে বলা হচ্ছে অন্যান্য ভেক্টরগুলোর লব্ধি। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না, বা আমরা তো সামনে এটা নিয়ে আলোচনা করবোই। আচ্ছা দেখো, এরপরে আমরা যদি আরো কয়েকটা ভেক্টরের যদি কথা বলি, খুব বেশি আর বেশি প্রয়োজন হবে না। ধরো আরেকটা লিখতেছি এখানে, তোমার কি বলবো, আর পোলার ভেক্টর, পোলার ভেক্টর একটা, আরেকটা হচ্ছে পোলার ভেক্টর, আরেকটা কি বলি তোমার অক্ষীয় ভেক্টর। হ্যাঁ, অক্ষীয়।
তো এই জিনিসটা আসলে এখনই হয়তো খুব বেশি তোমরা বুঝতে পারবে না। দেখো কিছু কিছু ভেক্টর আছে, এতক্ষণ পর্যন্ত আমরা যে ভেক্টর নিয়ে গুলো নিয়ে কথা বলছি, এখানে কি ঘূর্ণনের কোনো কথা ছিল? সবগুলো দেখতেছো যে এদিক থেকে এদিকে যাচ্ছে, তাই না? মানে ধরো ভেক্টরে যে এরকম ভাবে যাচ্ছে, হ্যাঁ, মানে ভেক্টরটা যে মানে কোনো একটা বস্তু যেরকম ভাবে ঘুরতেছে এরকম কিন্তু কোথাও হয়নি। তাহলে তার মানে যেটুকুলো নিয়ে আমরা এতগুলো কথা বলছি, মানে যেখানে কোনো ঘূর্ণন গতির কথা নাই, যে ভেক্টরগুলোতে ঘূর্ণন গতির সাথে সম্পর্কিত না, সেই ভেক্টরগুলোকে আমরা কি বলতেছি? পোলার ভেক্টর। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো নিয়ে কথা বলছি সবগুলোই কি পোলার ভেক্টর। আবার কিছু ভেক্টর আছে যেটা ঘূর্ণন গতির সাথে সম্পর্কিত, যে ভেক্টরটা এরকম মনে করো মানে ঘুরতেছে বা ঘূর্ণন গতির সাথে সম্পর্কিত, মানে ঘূর্ণনের সাথে সম্পর্কিত, সেই ভেক্টরগুলোকে আমরা কি বলি? অক্ষীয় ভেক্টর। হ্যাঁ, যে আশা করি তোমরা ভেক্টরের যে স্পেশাল কেসগুলো বলে দিলাম, বা বিশেষ যে ভেক্টরগুলা বা স্পেশাল ভেক্টরগুলা, সেগুলো তোমরা বুঝতে পারছো বা কিছুটা হলেও তোমরা উপলব্ধি করতে পারছো। পরবর্তীতে যখন আমরা ম্যাথ করবো বা এগুলাকে আরো বেশি সামনে যাব, তখন এগুলো আমাদের অনেক বেশি কাজে লাগবে। আমাদের ধরো একটা ভেক্টরের মান বলে দেওয়া থাকবে, আর একটা ভেক্টরের মান বলে দেওয়া থাকবে না। কি বলে দেওয়া থাকবে? যে একটা ভেক্টর এবং ওর বিপরীত ভেক্টর। তাহলে একটা ভেক্টর যদি মান বলে দেওয়া থাকে 5 এবং বলে যে এর বিপরীত ভেক্টর, তাহলে আমরা কি বুঝবো? ওর বিপরীত ভেক্টর মানে কত? ওটার মানও 5 হবে, কিন্তু দিকটা কি হবে? ভিন্ন হবে। অথবা বলে হলে সমান ভেক্টর, তাহলে কি বুঝবো? যে ওটার মান 5 হবে, দিকটাও কি হবে? একই দিকে হবে। তো এই ধরনের ম্যাথ করার সময়, সেই সময় ম্যাথ করার সময় আমরা এগুলো বিস্তারিত দেখবো। আচ্ছা আচ্ছা, দেখো এবার আমরা যদি আরেকটু আগায় যাই, এরপর যদি আমরা আরেকটু আগায় যাই ভেক্টরের আলোচনাটাতে, তাহলে আমরা যে আলোচনা যাবো সেটা হচ্ছে ভেক্টরের লব্ধি। ভেক্টরের লব্ধি বা ভেক্টরকে আমরা যোগ করলাম একটু আগে থেকে দেখালাম যেটা, সেই ভেক্টর যোগ করার নিয়ম। তাহলে ভেক্টরের যোজন নিয়ম, মানে ভেক্টর কি যোজন নিয়ম। আসলে ভেক্টরকে আমরা যোগ করতে পারি কিভাবে? তাহলে দেখো এই যে ভেক্টর জিনিসটা, এর যোগ বলো, গুণ মানে ভাগ বলো, বিয়োগ বলো, এই কোনোটাই কিন্তু আসলে আমাদের সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগের মতো না। এটা মানে ভেক্টরটা তোমার কোন নিয়মগুলো মেনে এটাকে যোগ করা যায় বা কোন নিয়মে বিয়োগ করতে পারো? জ্যামিতিক নিয়মে। ভেক্টর আসলে বীজগণিতের সূত্র কিছু ছাড়া, সে কোন কোন বীজগণিতের সূত্রগুলো মানে সেটা আমরা দেখবো। ভেক্টর বীজগণিতের সূত্র মানে না, বরং ভেক্টরকে যোগ করতে গেলে, গুণ করতে গেলে, ভাগ করতে গেলে তোমাকে জ্যামিতিক উপায়ে এটাকে যোগ করতে হবে, জ্যামিতিক উপায়ে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো ভেক্টর যোজনের জ্যামিতিক নিয়ম, অবশ্যই জ্যামিতিক কয়েকটা নিয়ম আছে। একটা হচ্ছে তোমাকে লিখে দিই সাধারণ সূত্র। হ্যাঁ, প্রত্যেকটা আমি ব্যাখ্যা করতেছি একটু পরে। সাধারণ সূত্র, এটা একটা সূত্র। আর একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, ত্রিভুজের মাধ্যমে তুমি যোগ করতে পারো। আর একটা হচ্ছে বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র 4 নম্বর। আর একটা হচ্ছে তোমার সামান্তরিক সূত্র। আচ্ছা, এই সামান্তরিক সূত্র এখান থেকে আমাদেরকে মূলত মানে ম্যাথমেটিক্যাল যে অংশগুলা সেটা এখান থেকে শুরু হয়। আগের গুলো শুধুমাত্র উপপাদ্যটা ব্যাখ্যাটা পরে নিলে হয়ে যাবে। 5 নম্বর যেটা আছে উপাংশ, এই উপাংশ নিয়ে আসলে আমাদের এখানে কোনো তোমাদের বইয়ে কোনো কথা বলা নাই ইন্টারমিডিয়েটে যে বইটাতে। তবে আমরা এই উপাংশ সূত্রগুলা এটা আরো বেশি সহজ, এটার মাধ্যমে আমরা খুব সহজেই ভেক্টরের ম্যাথগুলো সলভ করতে পারি। তো শেষে এটা তোমাদের না থাকলেও বইয়ের মধ্যে এটা আমি তোমাদেরকে দেখাই দেবো, এটার মাধ্যমে কি হবে তোমরা খুব সহজেই মানে ভেক্টরের যে ম্যাথগুলো বা ভেক্টরের লব্ধিগুলা সেগুলো খুব সহজে বের করে ফেলতে পারো। তাহলে দেখো আমরা এই কয়েকটা সূত্র আমরা দেখবো, 5টা সূত্র ভেক্টর যোগ করার বা ভেক্টর যোজন করার 5টা সূত্র। তাহলে প্রথম কি সূত্র পেলাম আমরা? ভেক্টরের সাধারণ সূত্র। ভেক্টরের সাধারণ সূত্র কি বলে? তাহলে দুটো ভেক্টর রাখলাম, এটা একটা ভেক্টর, আমরা তো ভেক্টর যোগ করতে যাচ্ছি, তার মানে কি অবশ্যই একটা ভেক্টরে তো যোগ হবে না, দুইটা থাকতে হবে, তিনটা এরকম থাকতে হবে। তাহলে ধরো এটা একটা ভেক্টর, এখান থেকে ধরো আরেকটা ভেক্টর শুরু হলো। তাহলে ভেক্টরের সাধারণ সূত্র কি বলতেছে? যে যদি একটা ভেক্টরের শীর্ষবিন্দু এবং আরেকটা ভেক্টরের পাদবিন্দু, এই যে দেখো এটা এই ভেক্টরের শীর্ষবিন্দু, আরেকটা ভেক্টরের এই ভেক্টরটার কি এটা পাদবিন্দু, এরকম ভাবে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে যদি দুইটা ভেক্টর থাকে, তিনটা ভেক্টর থাকে, তাহলে ওই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যদি আমরা একটা রেখা টাইনি বা সরল রেখা আঁকি, তাহলে আমরা যে ভেক্টরটা পাই সেই ভেক্টরটাই হচ্ছে কি আসলে ওই দুটা ভেক্টরের লব্ধি। তাহলে ধরো এইটা একটা ভেক্টর, আমি নাম দিলাম হচ্ছে এটা পি ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা নাম দিলাম হচ্ছে আমি কিউ ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি কোনটা হবে? এই ভেক্টরটা, এই ভেক্টর নাম আমি কত দিলাম? আর ভেক্টর। লব্ধি ভেক্টর বা ইংরেজিতে যেটা রেজাল্টেন্ট ভেক্টর, এই জন্য আমরা এটাকে আর দিয়ে প্রকাশ করি। তাহলে সাধারণ সূত্রটা কি, কিভাবে বিবৃত করবা? যে যদি একাধিক ভেক্টর, দুই বা দুইয়ের অধিক ভেক্টর একটা ভেক্টরের প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যুক্ত থাকে, তাহলে প্রথম ভেক্টর এর পাদবিন্দু থেকে শুরু করে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত আমরা যদি একটা সরল রেখা অঙ্কন করি, তাহলে আমরা যে ভেক্টর পাবো
সেই ভেক্টরটাই হচ্ছে কি আসলে লব্ধি ভেক্টর। এটা দুইয়ের বেশি ক্ষেত্রে হতে পারে। মনে করো যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, হ্যাঁ, তাহলে এখানে লব্ধি কোনটা হবে বলো দেখি। দেখো সবগুলো কি আছে, এর শীর্ষের সাথে এর পাদবিন্দু, এর শীর্ষবিন্দুর সাথে এর পাদবিন্দু, শীর্ষবিন্দুর সাথে এটার পাদবিন্দু। তাহলে কি হবে, যে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শুরু করে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শুরু করে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত আমরা যে রেখাটা অঙ্কন করলাম, আমরা যে সরল রেখাটা আঁকলাম, সেটাই আমাদের কি প্রকাশ করবে, আর ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর অথবা লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে। মানে এই সবগুলো ভেক্টরকে আমরা যোগ করে আসলে এই জিনিসটাই পাবো। এর মানে ধরো এই যে, তার মানে আমি কি বলছিলাম যে এই সবগুলো ভেক্টর যদি কোনো একটা বস্তুর উপরে কাজ করে, তাহলে কতটুকু কাজ করতে পারবে, এই একটা ভেক্টর যতটুকু কাজ করবে এরা সবাই মিলে ওই ভেক্টরটার উপরে আর ওই বস্তুর উপরে ততটুকু আসলে কাজ করতে পারবে। আশা করি সাধারণ সূত্রটা বুঝতে পারছো। যদি আমরা যদি দুটো ভেক্টর নিয়ে শুধুমাত্র বলি যে যদি দুটো ভেক্টর একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে আরেকটা ভেক্টরের পাদবিন্দু যুক্ত থাকে, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত যে সরল রেখা, সেটাই আমাদের লব্ধি ভেক্টরকে বা রেজাল্টেন্ট ভেক্টরকে নির্দেশ করবে, রেজাল্টেন্ট ভেক্টরকে বুঝাবে। আচ্ছা, দেখো এখানে ম্যাথমেটিক্যাল কোনো এক্সপ্রেশন নাই, হ্যাঁ, শুধুমাত্র এইটুকুই মনে রাখলে হবে। ত্রিভুজ সূত্র কি বলে আর কি আসলে, যে আমরা যদি ত্রিভুজ সূত্র, এটা দুইটা ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা শুধু দুইটা ভেক্টরকে যোগ করতে পারি, দুই বেশি ভেক্টরকে যোগ করতে পারি না। ত্রিভুজ সূত্রটা কি বলে, যে যদি দুইটা ভেক্টর, এবং শর্ত হচ্ছে আগের মতোই, দুইটা ভেক্টর একটা ভেক্টরের শীর্ষবিন্দু এর সাথে আরেকটা, আচ্ছা এটা অন্যভাবে বলি আমরা এটাকে, যদি দুইটা ভেক্টর পর্যায়ক্রমে, যদি দুইটা ভেক্টর পর্যায়ক্রমে কোন একটা ত্রিভুজের দুই বাহুকে নির্দেশ করে। দেখো এইখানে যে দুটো ভেক্টর আছে, তো এই দুটো ভেক্টর দেওয়া আছে, এটা দিয়ে আমরা একটা ত্রিভুজ বানাতে পারি কিনা, বানাতে পারি। যদি আমরা এখানে একটা মানে বাহু দিয়ে দেই, তাহলে এটা ত্রিভুজ হয়ে যাচ্ছে না। তাহলে এই যে এই ভেক্টর দুটো ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করতেছে, তাহলে যদি দুইটা ভেক্টর একই ক্রমে মানে কি, এই যে দেখো একটার শীর্ষবিন্দুর সাথে একটা পাদবিন্দু, এটাকেই বলা হচ্ছে আসলে একই ক্রমে। মানে একই ক্রমে বলতে কি, যদি আমরা দিকটা যাই তাহলে দিকটা যে দিক এরকম ভাবে চলে যাচ্ছে না। আর বিপরীত ক্রমে বলা হচ্ছে কোনটা, যদি এটা যাচ্ছে এইদিকে আর ওইটা ধরো আসতেছে উল্টা দিকে, এটাকে বলবো আমরা কি, বিপরীত ক্রমে। তাহলে দেখো যদি দুইটা ভেক্টর একই ক্রমে ত্রিভুজের দুইটা বাহুকে নির্দেশ করে, মানে ওই দুটো ভেক্টরকে কাজে লাগাই একটা ত্রিভুজ তৈরি করা যায়, ত্রিভুজের দুইটা বাহু ওই দুটাকে করা যায়, তাহলে তৃতীয় যে ভেক্টরটা, তৃতীয় এই যে তৃতীয় বাহু এটা, তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ওই দুইটা ভেক্টরের লব্ধিকে বোঝাবে। তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে মানে কি, একই ক্রমে যদি হইতো, তাহলে যে এরকম ভাবে যদি আসতো, তাহলে আমরা কি বলতাম, এটাকে একই ক্রমে বলতাম। তাহলে কি হবে, আমাদের একই ক্রমে বলে না, বলছে বিপরীত ক্রমে। তার মানে এই দিকটা কোন দিকে যাবে, ওই যেই ক্রমে যাচ্ছিল ওর বিপরীত দিকে। তাহলে এটা দেখো, এটা আসলে আমরা যে সাধারণ সূত্র পড়ছি, সাধারণ সূত্রের বাইরে কোনো কিছুই না। সাধারণ সূত্র দিয়ে আমরা আসলে এর সাথে ভালো কাজ করতে পারতাম, সাধারণ সূত্র দিয়ে আমরা তিনটা চারটাও যোগ করতে পারতাম, তাই না? কিন্তু এখানে বলছে কি, এখানে দুটো বেশি করতে পারবো না, কারণ ত্রিভুজের জন্য তো তিনটার বেশি হবে না, তাই না? তিনটা হয়ে গেলে তো ত্রিভুজ এমনি গঠন হয়ে যাবে আগে থেকেই। তাহলে দেখো যদি দুইটা ভেক্টর একই ক্রমে ত্রিভুজের দুইটা বাহুকে নির্দেশ করে, তাহলে তৃতীয় যে বাহুটা, সেই বাহুটা বিপরীত ক্রমে ওই দুইটা ভেক্টরের লব্ধিকে নির্দেশ করবে। আমি যদি এই বাহুটা তাহলে নাম দেই, তোমার এই ভেক্টর নাম দিলাম পি, এই ভেক্টর নাম দিলাম কিউ, আর এই ভেক্টর নাম দিলাম ধরো আমি আর, মানে লব্ধি ভেক্টর। তাহলে আর সমান কি হবে, এই দুটার যোগফল, পি ভেক্টর যোগ কিউ ভেক্টর। আচ্ছা দেখো এই যে পি ভেক্টর যোগ কিউ ভেক্টর অংশটা যে লিখলাম, এই যে অংশটা পি ভেক্টর যোগ কিউ ভেক্টর, এর মানে আসলে যে পি এর মান আর কিউ এর মান যোগ করে দিবা তা কিন্তু না, উপরে কিন্তু ভেক্টর সাইন আছে, এটা খেয়াল রাখতে হবে। তো এই যোগটা কিভাবে করতে হয়, মানে মান নিয়ে কাজ, মানে মান কত হবে দুটো ভেক্টর যোগ করলে, অথবা দিক কোন দিকে হবে, সেটা কিন্তু আমরা আসলে এখন পড়ছি না। আবার তোমাদেরকে সূত্রগুলা বা উপপাদ্য যেগুলা সেগুলো দেখাচ্ছি। মান নিয়ে আমরা কাজ করবো বলছিলাম যে সামুদ্রিক থেকে সূত্র করে, মানে সামুদ্রিক সূত্র থেকে আমরা মান নিয়ে কাজ করা শুরু করবো। এরপরে যেটা পড়বো আমরা বহুভুজ সূত্র। এটা ত্রিভুজ সূত্রের মতোই, যদি অনেকগুলা বাহু কোন একটা বহুভুজের, ধরো বহুভুজ মানে কয় ভুজ হতে পারে, মানে চতুর্ভুজ চারটা বাহু, অথবা এটা পঞ্চভুজ পাঁচ বাহু, ষোড়ভুজ ছয় বাহু। যদি অনেকগুলো ভেক্টর কোন একটা বহুভুজের, সেটা হতে পারে চারটা বাহু, পাঁচটা বাহু, ছয়টা বাহু, সাতটা বাহু, বহুভুজের মানে বাহুগুলোকে নির্দেশ করে, তাহলে সর্বশেষ যে বাহুটা বা যে বাহুটা বাকি থাকবে, এই বাহুটার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটাই হবে কি তোমার বিপরীত ক্রমে। যদি কোনো একটা বা যদি অনেকগুলো ভেক্টর একই ক্রমে, দেখো সবগুলোর দিক কিন্তু এরকম ভাবে দিকটা যাচ্ছিল, তাই না? এই যে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, একই ক্রমে বহুভুজের বাহুগুলোকে নির্দেশ করে, বহুভুজের বাহুগুলোকে নির্দেশ করে, তাহলে অবশিষ্ট যে বাহুটা, বহুভুজের অবশিষ্ট যে বাহুটা আছে, সেই বাহুটাই বিপরীত ক্রমে ওই ভেক্টরটাকে বা লব্ধি ভেক্টরটাকে নির্দেশ করে। এখন দেখো এটা আসলে সাধারণ সূত্রের মতোই, সাধারণ সূত্র থেকে আসলে এই সূত্রগুলো আসছে, সাধারণ সূত্র দিয়ে আসলে আমি এই কাজটা করতে পারতাম, তাই না? সাধারণ সূত্র কি বলছিল, এটা যদি প্রথম ভেক্টরের সাথে শেষ ভেক্টরের, যে প্রথম ভেক্টরের পাদবিন্দুর সাথে শেষ ভেক্টরের যে শীর্ষবিন্দু, সেটাই আমরা লব্ধি ভেক্টর বলছিলাম।
তো এখানে শুধু ওই কথাটাকে একটু ভিন্নভাবে বলা হয়েছে। তাহলে দেখো এই ভেক্টরটাকে যদি আমরা নাম দিই হচ্ছে পি ভেক্টর, এটাকে কিউ ভেক্টর, এটাকে ধরে দিলাম হচ্ছে এস ভেক্টর, এটাকে দিলাম হচ্ছে তোমার টি ভেক্টর। তাহলে এটা যদি আমি বলি আর, এই ভেক্টরটার নাম যদি দিই আর, এটা সমান কি বলতে পারি, এই সবগুলোর যোগফল পি ভেক্টর, সবগুলোর যোগফল বলতে সবগুলোর ভেক্টর যোগ প্লাস কিউ প্লাস এস প্লাস টি। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, যে সাধারণ সূত্র ছাড়া এগুলো আসলে কোনো কিছু না। সাধারণ সূত্র যেটা পড়ছি আমরা ওইটাকেই আলাদাভাবে একটু মডিফাই করে ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র আসলে এখানে বর্ণনা করা হলো, আর অন্য কোনো কিছুই নয়। সাধারণ সূত্র বুঝে থাকলে এগুলো তুমি বুঝে যাবে। আচ্ছা দেখো, এখন আমরা যেটা দেখবো সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র আসলে কি বলে, এই জন্য আমি এখানে উপাংশ সূত্র এটা আমি আপাতত দেখাবো না, আর একটু মাস্টার মানে আর একটু আমরা উঁচু পর্যায়ে গেলে, একটু তোমরা প্রাথমিক ধারণাগুলো বুঝে গেলে তখন আমরা উপাংশ সূত্রটাতে যাবো। আপাতত আমরা সামান্তরিক সূত্রটা নিয়ে আলোচনা করবো, এবং এই সামান্তরিক সূত্র দিয়ে আসলে আমাদের ম্যাথমেটিক্যাল যে কাজগুলো সেটা আসলে এখান থেকে শুরু হবে। সামান্তরিক সূত্র আসলে কি বোঝায়, এখানে সামান্তরিক সূত্র আমি লিখে দিচ্ছি। সামান্তরিক সূত্র দেখো, সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র বলতে আমরা কি বুঝি, যে দুটা ভেক্টর যদি সামান্তরিকের দুটা সন্নিহিত বাহুকে নির্দেশ করে। হ্যাঁ, সন্নিহিত বাহু বলতে কি, এই যে দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর আমরা ধরো লিখলাম। তো দেখো এই দুটো ভেক্টর দিয়ে আমরা একটা সামান্তরিক আঁকতে পারি না? আঁকতে পারি, এইভাবে একটা সামান্তরিক আমরা আঁকতে পারি, পারি কি পারি না? তো এটাই বলতেছে যে দুটা ভেক্টর যদি সামান্তরিকের দুটা সন্নিহিত বাহুকে নির্দেশ করে। সন্নিহিত বাহু মানে কি, যে দুটা বিন্দুর, ওই যে আমরা বলছিলাম সমবিন্দু ভেক্টর, যে দুটা মানে বাহুর তোমার পাদবিন্দুটাতে এক জায়গাতে, সেটাকে আমরা সন্নিহিত বাহু বলি। যে এই বাহুটা এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু। তো যদি দুইটা ভেক্টর একটা সামান্তরিকের সন্নিহিত বাহু দুটাকে নির্দেশ করে, তাহলে তাহলে কি হবে, ওই বাহু ধরো এটা আমরা হচ্ছে বললাম পি, আর এটা ধরো হচ্ছে কিউ ভেক্টর। হ্যাঁ, কিউ ভেক্টর। এই বাহু দুটাকে, এই বাহু দুটো থেকে আমরা যে সামান্তরিকটা আঁকতে পারবো, ধরো যে সামান্তরিকটা আমরা এখান থেকে আঁকতে পারলাম, এই সামান্তরিকের যে কর্ণটা, সেই কর্ণটাই আসলে বোঝাবে ওই লব্ধি ভেক্টরটা। বুঝতে পারছো কিনা তোমরা? দুইটা ভেক্টর যদি সামান্তরিকে দুইটা বাহুকে নির্দেশ করে, দুইটা ভেক্টর যদি সামান্তরিকে দুইটা বাহুকে নির্দেশ করে, তাহলে ওই বাহুদের অন্তর্বর্তীগামী যে কর্ণটা, সেই কর্ণটাই ওই দুটা ভেক্টরের লব্ধি বা যোগফলকে বোঝাবে। বুঝতে পারছো? যে দুইটা ভেক্টর যদি একটা সামান্তরিকের, মানে দুইটা ভেক্টর আছে, ওই দুটা ভেক্টরকে দিয়ে যদি তুমি একটা সামান্তরিক আঁকতে পারো, তাহলে ওই দুটা ভেক্টরের যে অন্তর্বর্তীগামী, মানে ওই দুটা ভেক্টরকে ছেদ করে যে কর্ণটা যাবে, কর্ণ তো আরেকটা আছে না, যে কর্ণ তো এটা 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 একটা কর্ণ, ওই দুটা ভেক্টরকে ছেদ করে যে কর্ণটা যাচ্ছে, সেই কর্ণটা আসলে কি বোঝাবে, তোমার লব্ধিকে বোঝাবে। তার মানে এখানে এই যে আর সমান সমান তুমি লিখতে পারো কি, পি প্লাস কিউ, এটা তুমি লিখতে পারো। আচ্ছা, এখন দেখো এখানে একটা শর্ত আছে যে কি হতে হবে, এই যে সমবিন্দু হতে হবে ভেক্টর দুইটা, কি হতে হবে, সমবিন্দু। যে ভেক্টর দুইটা যেন কি হয়, এরকম ভাবে হয়। যদি এরকম হয়, আবার একটা ভেক্টর মনে করো এরকম, আরেকটা ভেক্টর মনে করো এরকম। হ্যাঁ, এটা নিয়েও তুমি তো সামান্তরিক একটা আঁকতে পারো কিনা, যে এখান থেকে নিয়ে যে এটা সমান এটা এতটুকু নিলা, এটা সমান এতটুকু নিলা, নিয়ে তুমি এখানে একটা সামান্তরিক আঁকতে পারতেছো। কিন্তু এখানে কিন্তু ওই শর্তটা আসলে পূর্ণ হচ্ছে না, সমবিন্দু কিন্তু হয়নি। দেখো এটার এখানে হচ্ছে তোমার এটার পাদবিন্দু এখানে, এর আবার শীর্ষবিন্দু এখানে, এরকম করলে কিন্তু হবে না। যদি দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গাতে হয়, তাহলেই কেবল আমরা আসলে এই সূত্রটা প্রয়োগ করতে পারবো, সামান্তরিক সূত্রটা প্রয়োগ করতে পারবো। আচ্ছা দেখো, তাহলে সূত্রটা যদি আবার বলি, যে দুইটা ভেক্টর যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে নির্দেশ করে, তাহলে ওই সন্নিহিত বাহুদ্বয়কে কেন্দ্র করে আমরা যে সামান্তরিক আঁকতে পারি, সেই সামান্তরিকের ওই বাহুদ্বয়ের অন্তর্বর্তী যে কর্ণটা, সেই কর্ণটাই ওই ভেক্টর দ্বয়ের লব্ধি বা যোগফলকে বোঝাবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখন আমরা আসলে এটার মান নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, মান নিয়ে কাজ করাটা আমাদের এখান থেকে শুরু হবে। দেখো এই ধরো এটা একটা ভেক্টর দেওয়া আছে, এটা একটা ভেক্টর দেওয়া আছে, এবং আমাদের কিন্তু আরেকটা জিনিস দেওয়া থাকবে, এটা হচ্ছে এই দুটার মধ্যবর্তী একটা কোণ। ধরলাম আমরা এখানে একটা মধ্যবর্তী কোণটা দেওয়া আছে কি, আলফা। এই দুইটা ভেক্টর এরকম ক্রিয়াশীল আছে, এই দুটো ভেক্টর ধরো 30 ডিগ্রি বা 40 ডিগ্রি কোণে একটা আরেকটার সাথে হেলানো আছে, একটা আরেকটার সাথে যুক্ত আছে। এখন দেখো আমরা কি করবো, এখান থেকে ধরো এটার মান যদি পি হয়, হ্যাঁ, এটার মান ধরো কিউ হলো, আমরা ধরো এখান থেকে একটা এই যে পি এর সমান এখানে একটা রেখা আঁকলাম, এটা যদি পি হয় তার উপরটা পি হবে, সামান্তরিক আঁকতেছি, সামান্তরিকের বিপরীত বাহু হলো সমান, তাহলে পি আঁকলাম এখান থেকে। আর দেখো এখানে কি আঁকবো, তাহলে এই যে কিউটা, হ্যাঁ, এই যে কিউটা আঁকলাম, সামান্তরিকের বিপরীত বাহুগুলো যেহেতু সমান। আমাদের কি বলছে, এই যে এখান থেকে তোমার যে এই যে কর্ণটা, সরি এই যে কর্ণটা, এই কর্ণটা তোমার কি বুঝাবে, লব্ধি ভেক্টরকে বুঝাবে। এখন আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে দুইটা, আমরা মানে কি বের করতে চাই, এটাই বের করতে চাই, মান যেহেতু বলতেছি। তাহলে আর আমরা বুঝলাম যে এই মাঝখানে যে কর্ণটা, আমি এখানে যে একটা সরলরেখা টানলাম, সেই সরলরেখাটাই হচ্ছে আমার লব্ধি ভেক্টরটা, কিন্তু সেই লব্ধি ভেক্টরের মানটা কত হবে, সেই মানটা আমরা এখন জানতে চাই। এটা একটা উদ্দেশ্য। যেহেতু তার একটা উদ্দেশ্য হচ্ছে
যে আমার তো এই পুরা কোণটা দেওয়া আছে, তাই না? পুরা কোণটা দেওয়া আছে যে মনে করো পুরা কোণটা হচ্ছে আলফা 20 ডিগ্রি, 90 ডিগ্রি, 40 ডিগ্রি, কোন একটা ডিগ্রি। তো আমি এই যে এই কোণটা বের করতে চাই। এই কোণটা বলতে কোনটা, যে যে লব্ধিটা হবে, এই যে আর যে বাইরে বা কর্ণটা, এই লব্ধিটা এই যে পি ভেক্টরটা এর সাথে কতটুকু কোণ করে থাকবে, তাই না? মানে মনে করো এই যে এদিক দিয়ে একজন বল টানতেছে একটা কিছুকে, এদিক দিয়ে আরেকজন টানতেছে, ঠিক আছে? তো কত কোণে টানতেছে এটা আমরা জানতে পারলাম, ঠিক আছে? কিন্তু টানার পরে যাবে কোন দিকে, কোন একটা দিকে তো যাবে, যে দিকটাতে যাচ্ছে সেই দিকটা এই যে এর সাথে কতটুকু কোণ করে আছে এটাকে আমরা বের করতে চাই, অথবা এই ভেক্টরের সাথে কতটুকু কোণ করে ওটা যাবে। এদিকে টানতেছিলাম, এদিকে টানতেছিলাম, এই দিকটাতে গেল, তাহলে যে দিকে যাচ্ছে ওই দিকটা এই ভেক্টরের সাথে কতটুকু কোণ করে আছে, অথবা এই ভেক্টরের সাথে কতটুকু কোণ করে আছে, সেটা আমি আসলে বুঝতে চাই। এটা আমি বের করতে চাই। দুটো জিনিস, এটা হচ্ছে আর এর মানটা বের করতে চাই, আর এই যে এটার সাথে কোণটা অথবা এটার সাথে যে কোনো একটাই বলতে পারি। তো বললাম হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে থিটা। এই থিটাটা বা এই কোণটা আমি আসলে বের করতে চাই। তো কোণটা নিয়ে আমরা একটু পরে কাজ করতেছি। আপাতত ধরো আমি হচ্ছে এখান থেকে মানটা দিলে কিভাবে বের করতে পারি? মানটা দেখো খুবই সহজ, আমরা এখানে খুবই সহজে মানটা বের করে ফেলতে পারি, আর এর মানটা বের করে ফেলতে পারি। আর এর মানটা দেখো এখানে আসলে সামান্তরিক থেকে সরাসরি বের করা সম্ভব না, হ্যাঁ? তাহলে বের করার জন্য আমাকে কি করতে হবে? এখানে একটা আমি সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারি। এই যে একটা সমকোণী ত্রিভুজ করে নিলাম। সমকোণী ত্রিভুজ ধরো আমি সবগুলোর নাম দিচ্ছি। ধরো নাম দিলাম হচ্ছে এটা এ, বি, সি, এর নাম দিলাম হচ্ছে ডি, এটার কিছু একটা নাম দিলাম, এর নাম দিলাম হচ্ছে তোমার ই, ঠিক আছে? তাহলে কেন আমি মানে সমকোণী ত্রিভুজটা নিলাম? যাতে করে এই যে দেখো এখন একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো না, যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত একটা সমকোণী ত্রিভুজ। মানে এই যে সমকোণী ত্রিভুজ কোথায়, এ সি ই, এর একটা সমকোণী ত্রিভুজ ছিল। তাহলে সমকোণী ত্রিভুজ হইলেই তো আমরা সেখান থেকে তোমার মনে করি যেটা অতিভুজ ছিল সমকোণী ত্রিভুজের, সেই অতিভুজের মানটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, এখান থেকে মানে আর এর মানটা বের করা। দেখো আর এর মানটা বের করতে গেলে ধরো আমি যদি এখানে এখন লিখি যে ত্রিভুজ এ সি ই এ, মানে এই ত্রিভুজটাতে আমরা কি করতে পারি? এই যে আর মানে এসি স্কয়ার সমান সমান কি সি ই স্কয়ার, তাই না? যে অতিভুজ স্কয়ার তোমরা তো জানো সূত্র, পিথাগোরাসের উপপাদ্য, যে অতিভুজ স্কয়ার সমান সমান তোমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সি স্কয়ার প্লাস এই যে তোমার এখানে ভূমি হচ্ছে এ ই স্কয়ার, তো যে কোনো একটাকে ভূমি বা লম্ব তুমি বলতে পারো, তাই না? যে অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো এটুকু মানে সূত্রটা জানো, ঠিক আছে, কিন্তু তুমি কি প্রয়োগ করতে পারছো? তোমার এটুকুর মান জানা আছে, এটুকুর মান কত, মানে এই ভেক্টরটার মান কত, পি। পুরোটাই ভেক্টরটাকে প্রকাশ করতে গেলে পি এর উপরে আমি দাগ দিয়ে প্রকাশ করতেছি বা এরো দিয়ে প্রকাশ করতেছি, কিন্তু এটার মানটা কত, পি শুধুমাত্র। এটার মানটা কত কিউ জানা আছে আমার। তাহলে এখানে দেখো এসি, এটা মান আমি বের করতে চাই। সি এর মান কি আমার জানা আছে? দেখো সিই মান জানা নেই, সিডি এটুকুর মান জানা আছে, কিন্তু এটুকুর মান কি আমার জানা নাই। এটা একটা, তাহলে এই যে এটুকুর মান আমার লাগবে এই সূত্রটা প্রয়োগ করতে গেলে, তাহলে এটা আমরা আগে বের করে নিতে হবে। আর কি লাগবে? দেখো এই, তার মানে এই যে এইটুকু অংশের কি মান কি আমরা জানি? এটুকু অংশের মান কিন্তু আমরা জানি না। তাহলে এই মানটা আমাদেরকে কি করতে হবে? আগে বের করে নিতে। তাহলে এই যে এই অংশটার মানটা কত এবং এই অংশটার মানটা কত, এই দুটো জিনিস আমরা যদি বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সূত্রের মধ্যে যদি আমরা ফালাই দেই ওই দুটো অংশের মান সহ, তাহলে আমরা খুব সহজে কিন্তু এই জিনিসটা করে ফেলতে পারবো। মানে এটা খুব একটা কঠিন হবে না। তাহলে এখন দেখো আমরা আসলে আগে ওই কাজটাই করি। কি করি? যে আমরা এইটা এবং এইটা, এই দুটো জিনিস বের করার চেষ্টা করি। এই দুটো জিনিস বের করতে পারবো না কিভাবে? ধরো আমি যে এই অংশটা নিয়ে এখন কাজ করতে চাই। কোন অংশটা নিয়ে? ত্রিভুজ এ ডিই এ। তাহলে কোনটা? এই দেখো ত্রিভুজ এ ডিই, এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। কিন্তু দেখো এ ডিই, এই যে এখান থেকে শুরু করে এদিকে এই যে এই সমকোণী ত্রিভুজটা, এই যে এটা এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এই সমকোণী ত্রিভুজটা আমি কাজে লাগাতে চাই এবং এই সমকোণী ত্রিভুজ থেকে আমি আসলে এই অংশটুকুর এবং এই অংশটুকুর মানটা বের করে ফেলতে পারবো, এবং সেই মানটা এখানে বসিয়ে দিলে আমার ম্যাথটা কিন্তু ক্লিয়ার, বা আমি তোমার লব্ধির মানটা কিন্তু বের করে ফেলতে পারছি। এখন দেখো মানটা কিভাবে বের করতে পারি? ধরো ওই অংশটাকে, এই যে এই কোণটা কত হয় বলো দেখি। দেখো এটা হচ্ছে কি কিউটা না? এই যে এটা কিউ হলে এটাও কিউ না, তাই না? এটার দিক যা হবে এটার দিকও কি হবে তা হবে। তার মানে এই যে এই বাহুটা কি সমান্তরাল, সামান্তরিকে দুটো বিপরীত বাহু কি সমান্তরাল না? এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল। তাহলে দেখো দুইটা বাহু সমান্তরাল, ওই দুটা বাহুকে ধরো এই যে এই একটা রেখা, দুইটা সমান্তরাল বাহুকে আরেকটা সমান্তরাল রেখা মানে ছেদ করে গেছে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে না। এই যে এই পুরো কোণটা যদি আলফা হয়, এই কোণটার মান কত হইতে হবে? আলফা হইতে হবে, যেহেতু এটা আর এটা কি তোমার সমান্তরাল। তাহলে এই কোণটা হচ্ছে তোমার কত? আলফা। এখন খুবই সহজ। এখন আমরা দেখো এই যে এই বাহুটার মান জানি, কিউ জানি, হ্যাঁ, মানে এই যে তোমার এই যে ত্রিভুজ এখন যে নিলাম, এখন যে ত্রিভুজটা এডিই, এর অতিভুজটা আমরা জানি, এটার মান কত? কিউ, তাই না? এবং এই যে মাঝখানে যে কোণটা, সেই কোণের মান জানি, কোণের মানটা কত? আলফা। তাহলে আমরা দেখো লম্ব বের করতে পারবো, ভূমি বের করতে পারবো। লম্ব এবং ভূমি বের করার জন্য কিভাবে কি মানে কি কাজে লাগাতে হবে আমাকে? সাইন এবং কস, থিটা, টেন, যে তোমার কি বলে এগুলাকে ত্রিকোণমিক যে অনুপাতগুলো আছে সেগুলো আমাকে কাজে লাগাতে হবে। তাহলে আমার এখন বের করতে হবে কি? লম্ব এবং ভূমি দুটো বের করতে হবে। তাহলে আমাকে এমন সূত্র নিতে হবে যেটাতে কি আছে? আমার অতিভুজ জানা আছে, লম্ব আর ভূমি বের করতে হবে। তাহলে আমি
এমন সূত্র নিব যেটাতে অতিভুজ এবং লম্ব আছে অথবা অতিভুজ এবং ভূমি আছে। তাহলে কোন কোন সূত্রে আছে? সাইনে এবং কোসে। সাইনে কি আছে? আমরা এটাকে সহজে মনে রাখি যে সাগরে লবণ অনেক, তার মানে সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা আগে দেখো এটা কাজে লাগাই। তাহলে এটাতে যদি আমি সাইন থিটা নিই, তাহলে সাইন থিটার বদলে আমার এখানে দেওয়া আছে আলফা। তাহলে সাইন আলফা সমান কত লিখতে পারি আমি? আলফা যদি এটা হয় লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? যেটাতে থিটা দেওয়া থাকবে বিপরীতটা লম্ব, তাহলে লম্ব হচ্ছে কোনটা? এই। তাহলে এই বাই হচ্ছে কত? অতিভুজ। অতিভুজ হচ্ছে কত? এডি, তাই না? এডি। তাহলে এখান থেকে দেখো আমার আমি এইটা বের করতে চাই না, এডি তো আমার জানাই আছে। তাহলে এডি এর পরিবর্তে আমি একেবারে এখানে কিউ লিখে দিচ্ছি। এডি এর মানটাই কিউ না? এই যে এডি বাহুটা, এটার মানে তো হচ্ছে কিউ। তাহলে এখানে সরাসরি আমি কিউ বসে দিলাম। এখন আমি বের করতে চাই এখান থেকে আমার এ এর মানটা। তাহলে এইটাকে যদি আমি পাশে রাখি, হ্যাঁ, এই যে সাইন আলফাটাকে যদি পাশে পাঠিয়ে দিই, অথবা ধরো এই যে এদিক থেকে সোজা হিসাব করো, এইটাকে আমি রাখলাম, কিউটাকে এদিকে পাঠিয়ে দিয়ে যাচ্ছি। তাহলে কিউটা এখানে ভাগ অবস্থা আছে, একদিকে গুণ হয়ে যাবে। তাহলে কিউ সাইন আলফা, শেষ, পাই গেছি। তাহলে দেখো এই এর মানটা পাই গেলাম। এই যে এটুকুর মান আমরা যেটা বের করতে যাচ্ছিলাম, যে এটুকুর মানটা জানলেই আমাদের হবে এটুকু আর এটুকু, এর মধ্যে এটুকু অংশের মান আমরা কিন্তু পাই গেছি যে এই সমান সমান কত? কিউ সাইন আলফা। ঠিক আছে? আচ্ছা দেখো আবার আবার এবার আমরা কি করবো? তাহলে তোমাদেরকে বললাম যে এমন সূত্র নিতে হবে যেটাতে লম্ব আর অতিভুজ থাকবে অথবা ভূমি আর অতিভুজ থাকবে। তাহলে আমরা সাইন দিলাম, এবার কজের সূত্র নেব, কজ থিটা, কজ আলফা, যেটা আলফা দেওয়া আছে। কজের সূত্রটা কি? কবরে ভূত আছে, তার মানে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো এটা যদি আলফা হয় বা এটা যদি থিটা হয়, ভূমি কোনটা? মানে থিটার বা আলফার বিপরীতটা হচ্ছে লম্ব, আর তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে ডিই ডিই বাই হচ্ছে কি? অতিভুজ। অতিভুজ কোনটা? এডি, তাই না? আচ্ছা, এখন দেখো এডি এর মানটা আমাদের আগে থেকে জানা আছে। এডি এর মানটা কত? যে এডি এর মানটা কত? কিউ। তাহলে এখানে ডাইরেক্ট কিউটাই বসে দিলাম। এখন আমি বের করতে কোনটা? ডিইটা। তাহলে ডিইটাকে এই পাশে যদি নিয়ে আসি, বা ডিইটার মানটা আমি বের করতে চাই, ডিই সমান সমান কত হবে? ডিইটাকে এই পাশে রাখি, কিউটাকে পাঠিয়ে দেই এই পাশে, তাহলে কিউ কজ আলফা। দেখছো? তাহলে আমরা দেখো এই যে ডি এর মানটাও কিন্তু বের করে ফেলতে পারলাম, এই এর মানটাও কিন্তু আমরা বের করে ফেললাম। তাহলে এখন কি আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখন দেখো আমরা এখানে প্রয়োগ করে দেবো সি। সি সমান সমান এটুকু না? তাহলে আমাদের সি মানে কি? সি মানে হচ্ছে তোমার এই যে সিডি প্লাস ডিই, সিডি প্লাস ডিই, এটার উপরে তোমার হচ্ছে স্কয়ার প্লাস এই এর স্কয়ার, এই এর স্কয়ার। আচ্ছা আবার এই এর স্কয়ার লিখে দিই। এখন দেখো আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, প্রত্যেকটার মান কি। দেখো সিডি এর মান কত? সিডি, এটার মান হচ্ছে পি, প্লাস ডি এর মান কত? ডিই, এটার মান কত? ডি, যে কিউ কজ আলফা, তাহলে কিউ কজ আলফা, এই পুরোটার উপরে তোমার স্কয়ার, প্লাস এই এর স্কয়ার, এই এর মান কত? এই এর মান হচ্ছে কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, এই পুরোটার উপরে স্কয়ার, মানে কিউ এর উপরে স্কয়ার হয়ে যাবে, সাইন স্কয়ার উপরে আলফা হয়ে যাবে। তাহলে দেখো এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করি, দেখো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আসতেছে আমাদের এখানে। তাহলে দেখো এখানে কি হবে? পি স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2p কিউ cos আলফা প্লাস b স্কয়ার, b স্কয়ার কি হবে? তাহলে কিউ স্কয়ার cos স্কয়ার আলফা, কিউ স্কয়ার cos স্কয়ার আলফা। আচ্ছা দেখো আরেকটা জিনিস তাহলে থাকে গেল, নিচে লিখে দিচ্ছি। আরেকটা হচ্ছে কি? এই যে কিউ স্কয়ার sin স্কয়ার আলফা, কিউ স্কয়ার sin স্কয়ার আলফা। আচ্ছা দেখো এখানে আমি এখন এদিকে লিখতেছি, হ্যাঁ। আচ্ছা যে চিত্রটা আমাদের আর কোনো মানে খুব একটা দরকার নেই, হ্যাঁ, চিত্রটা আমাদের খুব একটা দরকার নেই, আমরা পরে এটা আবার বের করে নেব। আচ্ছা দেখো এখানে তাহলে এখন এরপরে অংশটা কি হবে বলো দেখি। পি স্কয়ার তো আমরা লিখতেছি এখানে, প্লাস এটা লিখে দিলাম 2p কিউ cos আলফা, তাহলে 2p কিউ cos আলফা প্লাস এদিকে কি আছে বলো দেখি? কিউ স্কয়ার cos স্কয়ার আলফা, কিউ স্কয়ার sin স্কয়ার আলফা। দুটো থেকে কিন্তু আমরা কিউ স্কয়ারটাকে কমন নিতে পারি। কিউ স্কয়ার কমন নিলে আর কি থাকে বলো দেখি? sin স্কয়ার আলফা বা cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। আচ্ছা দেখো এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা দেখে কি করতে মনে হচ্ছে বলো দেখি? এটা একটা সূত্র না যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটার মান কত? এটার মান 1, সূত্র এটা যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এই কোণের মানটা যাই হোক না কেন, আলফা হোক বিটা হোক গামা হোক যাই হোক না কেন, 10 20 30, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটার মান হচ্ছে কত? 1। তাহলে এই পুরোটার মান হচ্ছে কত? পুরোটার মান হচ্ছে 1। তার মানে এখানে শুধুমাত্র কিউ স্কয়ার থেকে যাচ্ছে। আমি যদি এটাকে পুরোটা সাজিয়ে নেই, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। তাহলে দেখো বুঝতে পারছো আমরা তাহলে কি বের করলাম? ac স্কয়ার এর মান বের করলাম, তাই না? ac স্কয়ার, ac এর মানটা কত ছিল? r ছিল, মানে আমরা মানটা বের করছি, এটা কিসের মান বের করলাম আমরা দেখি? r স্কয়ার এর মান বের করে ফেলছি, আমরা যেটা মান বের করে ফেলছি r স্কয়ার। তা আমাদের তো দরকার হচ্ছে r এর মানটা, যে লব্ধির মানটা কত হবে, এটার বর্গ তো বের করা আমাদের দরকার নেই। তাহলে r এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে r মানটা কত হবে? √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। তাহলে দেখো এটাই হচ্ছে আসলে সূত্র কিসের? এটাই হচ্ছে সূত্র, এই সূত্রটা তোমার মনে রাখতে হবে। এটাই হচ্ছে সূত্র যে যদি আমাকে দুইটা ভেক্টর দেওয়া থাকে এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত সেই কোণটা দেওয়া থাকে, তাহলে আমি আসলে ওই দুইটা ভেক্টরের লব্ধি কত হবে, মানে যোগফল, ভেক্টর যোগফল কত হবে, সেটা আমি কিন্তু বের করতে পারবো এই সূত্রটার মাধ্যমে। ঠিক আছে?
আচ্ছা দেখো, আমি তোমাদেরকে বলি, এই যে আমি এখানে প্রমাণটা দেখালাম, আমি সামনে থেকে চেষ্টা করবো যে এই ধরনের প্রমাণ না দেখানোর জন্য। হ্যাঁ, কারণ এটা তোমাদের, যদিও আমরা ছাত্র অবস্থাতে অনেকে মনে করি যে আমাদের একেবারে সবকিছু বুঝতে হবে, কোন সূত্রটা কিভাবে আসলো, প্রমাণটা কি, আসলে আমাদের এগুলো আসলে খুব একটা কাজে লাগে না। আমরা যদি এক্সাম ওরিয়েন্টেড পড়ালেখা করি তাহলে দেখা যাবে যে মানে খুব সহজে আমরা পড়ালেখাগুলো শেষ করতে পারবো। দেখো এই যে এই প্রমাণটা, সামান্তরিক সূত্রের প্রমাণটা, এটা আসলে তোমার কোথাও কোনো কাজে লাগবে না। কাজে লাগবে কোথায়? বা ফিজিক্সের সবগুলো সূত্রের ক্ষেত্রে যদি আমি বলি সহজ কথায়, যে তোমার আসলে কি জানতে হবে, তুমি প্রত্যেকটা সূত্র জানবা, সূত্র মুখস্থ করতে হবে এবং সূত্রের অ্যাপ্লিকেশনে জানতে হবে, মানে সূত্রটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, মানে সূত্রটা কোথায় কিভাবে পড়বে, মানে কোন ঘটনাতে কোন সূত্রটা মানে তোমার অ্যাপ্লাই করতে হবে সেটা জানবা এবং সবগুলো সূত্র মুখস্থ করবা, তাহলে তোমার ফিজিক্স পড়া শেষ। ফিজিক্সের সব তোমার মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব শেষ। কিন্তু এখানে এই যে প্রমাণটা দেখালাম, এটা আসলে খুব একটা প্রয়োজন হয় না। তো সামনে থেকে যদি যে জায়গাগুলোতে এরকম প্রমাণ থাকবে সেটা আমি চেষ্টা করবো না দেখানো। আচ্ছা এখন দেখো এবার আমরা কি বের করতেছি, আমরা তাহলে আর এর মানটা বের করে ফেললাম। যে সামান্তরিকের কর্ণ, আমরা বলছিলাম যে কর্ণটাই আসলে লব্ধি বোঝাবে, সেই কর্ণের মানটা আমরা বার করে ফেলছি। সেই কর্ণের মানটা কত আসছে তোমার, এই যে যা আসছে এই সূত্রটা, যে আর ইকুয়াল টু √p² + q² + 2pq = α। এখানে p একটা ভেক্টর বোঝাচ্ছে, q আর একটা ভেক্টর, এবং আলফাটা কি বোঝাচ্ছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা সেটা। এখন আমরা দেখো আমাদের উদ্দেশ্য কি ছিল, ধরো মনে করি যে দুইটা ভেক্টরকে আমি আবার রাখতেছি, ধরো এই যে দুইটা ভেক্টর, এটা ছিল p, সরি এটা ছিল তোমার pটা, এটা ছিল মনে করো qটা, হ্যাঁ এটা হচ্ছে p, এটা হচ্ছে q। তার আমরা বলছিলাম যে লব্ধিটা যদি এই বরাবর হয়, মানে এটা হচ্ছে r, তাই r এর মানটা আমরা বের করে ফেলছি। এই থিটার মানটা আমরা বের করতে যাচ্ছিলাম, থিটার মানটা, তাই না? এই থিটার মানটা আমরা বের করতে পারি কিভাবে, ঠিক আছে? এই থিটার মানটা আমরা আসলে বের করতে যাচ্ছিলাম। তো দেখো এটা আসলে খুবই সহজ, কিভাবে বের করতে পারি আমরা। দেখো এই বড় ত্রিভুজটা আমরা আঁকি, যে ত্রিভুজটা আমরা আঁকছিলাম, দেখো এই যেরকম ছিল না ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে এটা ছিল তোমার r, হ্যাঁ, আর এটা ছিল কি, দুটো অংশ ছিল, একটা হচ্ছে p আর একটা হচ্ছে কি বের করছিলাম আমরা পরবর্তীতে, এটা বের করেছিল, হয়েছিল তোমার q cos α, আর এটা কি আসছিল q sin α। তাই না? তো দেখো এই ত্রিভুজটা আমরা কিন্তু তখন ছিল আমাদের, মানে এই যে এর আগে চিত্রটা তোমরা দেখবা, হ্যাঁ, যে ওখানে কি ছিল a, এখানে ছিল সম্ভবত c, আর এখানে ছিল e, a c e যে ত্রিভুজটা ছিল তোমার, ওই ত্রিভুজটা আমি এখানে আবার রাখলাম। এই ত্রিভুজের মধ্যে আমি উদ্দেশ্য কি, যে এটুকু বের করা না, থিটাটা বের করা, তার মানে এই যে এটাই বের করা, এই থিটাটা বের করা। এই থিটা আমরা কিভাবে বের করতে পারি, এই থিটাটা আমরা কিভাবে বের করতে পারি বলে দেখি। আমরা এই থিটাটা বের করার উপায়টা কি আসলে, কি হতে পারে, কিভাবে আমরা থিটা বের করতে পারি। দেখো এখানে আমার কি জানা আছে, হ্যাঁ, এই যে ধরো আরটা আমার জানা আছে, কিন্তু মনে করো আমি কোনো মেথে শুধু আমাকে দিকটা বের করতে বলছি, তখন কি আমি আগে আরটা বের করবো পরে দিকটা বের করবো না? তার মানে আমি ধরে নেবো যে আমার আরটা আসলে আমি কি জানি না, মানে এই যে অতিভুজ বা আরের মানটা আমার জানা নেই। ওটা না জানা থাকলে আমার কি জানা আছে, এটা যদি থিটা হয়, লম্ব জানা আছে এবং ভূমি জানা আছে, লম্ব আর ভূমি দিয়ে আমি যে সূত্রটা প্রয়োগ করতে পারি সেটা প্রয়োগ করবো। লম্ব আর ভূমি দিয়ে আমি কি সূত্র লিখতে পারি, টেন, তখন আমি লিখলাম টেন থিটা। হ্যাঁ, টেন থিটা সমান কি বলে দেখি, টেরা লম্বা ভূত আমরা বলি, বা সহজে মনে রাখি, টেন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে আমার কিউ সাইন থিটা, এটা হচ্ছে লম্ব কিউ সাইন আলফা, এটা হচ্ছে আমার লম্ব। ভূমি কোনটা, ভূমি হচ্ছে এতটুকু ছিল পি আর এতটুকু ছিল কি কিউ কজ আলফা, তাহলে হবে কি পি প্লাস কিউ কজ আলফা। দেখো এটাই হচ্ছে আমার সূত্র। আচ্ছা দেখো আমি যদি আরেকটু ভালোভাবে লিখতে চাই, যদি থিটা যদি আলাদাভাবে লিখতে চাই, তাহলে কি হবে, টেনটা বসে যায় কি হয়ে যাবে, টেন ইনভার্স, এরপর বাকি যা আছে তাই, যে কিউ সাইন আলফা বাই কিউ কজ আলফা, সরি পি প্লাস কিউ কজ আলফা। বুঝতে পারছো? তাহলে তোমাকে মুখস্থ করতে হবে যে থিটার সূত্রটা, যে লব্ধি কতটুকু কোণ করে থাকবে সেটা, এবং লব্ধির মানটা কত হবে সেটা, এই দুটো তোমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা এখন দেখো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যেটা যে আবার আঁকি, আমি আসলে কোন কোণটা বের করলাম। দেখো এই যে এটা ছিল একটা পিটা, এটা ছিল কিউটা, আমি হচ্ছে এই যে এটা ছিল আরটা, আমি কোন কোণটা বের করলাম বলে দেখি, এই যে এই কোণটা বের করছি, তাই না? কোন কোণটা, এই কোণটা। তার মানে তোমাকে বলে দিতে হবে এই কোণটা কার সাথে, পি এর সাথে, পি এর সাথে, যে লব্ধিটা পি এর সাথে এতটুকু কোণ করে থাকবে। এই কোণের মানটা তুমি হিসাব করবা, হিসাব করে যে মানটা বের হবে, তোমার ওই ভেক্টরের লব্ধিটা পি ভেক্টরটার সাথে কত কোণে থাকবে, এই যে মান আসবে এখান থেকে থিটার মানটা এত কোণে থাকবে, হতে পারে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি হতে পারে। এখন আমি যদি বের করতে চাই যে কিউ এর সাথে কতটুকু কোণ করে থাকতেছে, এখানে কতটুকু কোণ করে থাকতেছে, ঠিক আছে, এটা বের করতে চাই। এখানে খুব একটা সুন্দর সূত্র আছে, হ্যাঁ তোমরা এটা শুনবা, যে বলা হয় যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে কি সিঙ্গেল। দেখো এখানে কিন্তু বাকি সব জিনিসগুলো কিন্তু একই রকম, শুধুমাত্র পার্থক্য খুব অল্প একটা জায়গাতে। তো আমি যদি কিউ এর সাথে, দেখো পি এর সাথে অ্যাঙ্গেল হলে এই জিনিসটা আসছে, যদি কিউ এর সাথে অ্যাঙ্গেল আমি নিতে চাইতাম, যে কিউ এর সাথে কত কোণে থাকবে, কিউ এর সাথে অ্যাঙ্গেল করলে কতটুকু আসতো, এখানে শুধু তুমি পি এর জায়গায় কিউ করে দিবা, কিউ এর জায়গায় পি করে দিবা, তাহলে হয়ে যাবে। থিটা ইকুয়াল কি হইতো, টেন ইনভার্স, যেহেতু পি এর সাথে তাহলে কিউ এর জায়গায় পি করে দিচ্ছি, পি সাইন আলফা, নিচে হইতো কি কিউ প্লাস পি কস আলফা। তাহলে দেখো এই যে এটা মনে রাখি আমরা, যে যার সাথে অ্যাঙ্গেল সে আলাদাভাবে সিঙ্গেল অবস্থা থাকে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, মানে সে আলাদাভাবে থাকবে। যেহেতু কি এর সাথে অ্যাঙ্গেল কিউ প্লাস বাকি যা আছে তাই,
যেহেতু পি এর সাথে এখানে ছিল দেখো পি প্লাস তখন অন্য কিছু একটা আছে। আর বাকি যেটুকু আছে তাহলে বাকি যে ভেক্টরটা থাকবে কিউ এর সাথে যদি কোন হয় বাকি যে ভেক্টরটা আছে বাকি ভেক্টর কোনটা আছে পি, সেটার পি সাইন আলফা উপরে আর পি কজ আলফা উপরে নিচে, পি সাইন আলফা উপরে কজ আলফা নিচে। কেন আমরা 10 নিছিলাম না, 10 মানে তো সাইন বাই কোস। আচ্ছা এখানে দেখো পি এর সাথে তাহলে পিটাকে আমরা সিঙ্গেল ভাবে নিলাম, আলাদা ভাবে নিলাম। পি এর আরেকটা ভেক্টর কি ছিল তাহলে কিউ, সেই কিউ সাইন আলফা উপরে আর কিউ কজ আলফা কি নিচে। এইভাবে তোমরা খুব সহজে এটাকে মনে রাখতে পারো। আচ্ছা দেখো এখন আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল একটা মেথড করে দেখাই। হ্যাঁ এই মেথডের মাধ্যমে আমরা আজকের ক্লাসটা আমরা সমাপ্তি করব এবং পরবর্তীতে যে অংশগুলো আছে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপর আমি যে মেথডটা এখন দেখাতে যাচ্ছি, মনে করো একটা মেথ দেওয়া আছে তোমার যে কোন একজন লোক এই বলটাকে এদিকে কোন একটা জিনিসকে এদিকে টানতেছে 20 নিউটন বলে, আরেকজন লোক তার সাথে 60 ডিগ্রি কোণ করে 15 নিউটন বলে এদিকে বলটাকে টানতেছে। নিউটন মানে তো বুঝো তাই না, নিউটন যেহেতু পড়ে আসছো, নিউটন হচ্ছে তোমার বলের একক। তাহলে দুজন লোক, একজন তোমার বলটাকে 15 নিউটন বলে একদিকে টানতেছে, আরেকজন তার সাথে 60 ডিগ্রি কোণ করে তোমার মানে 60 ডিগ্রি কোণ করে 20 নিউটন বলে আরেকদিকে টানতেছে। তাহলে বলটা কোন দিকে যাবে সেটা বের করতে হবে এবং কত বলে যাবে, মানে কত বলে বলটা কোন দিকে যাবে সেটা বের করতে হবে। মানে লব্ধিটা কত হবে সে লব্ধির মানটা বের করতে হবে। এটা হচ্ছে লব্ধি মানটা, আমরা আরটা বের করতে চাই। হ্যাঁ এবং এটা কত কোণ করে থাকবে, এটার সাথে কত কোণ করে থাকবে, তো এটার সাথে কত কোণ করে থাকবে, দুটি আমরা বের করবো, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আর এর মানটা কত, লব্ধি কত সেটা বের করতে হবে এবং লব্ধির সাথে এই ভেক্টরের 20 নিউটনের কোণ কত, মানে 20 নিউটনের সাথে কতটুকু কোণ করে সেটা বলটা যাবে, অথবা 15 নিউটনের সাথে কতটুকু কোণ করে থাকবে এই কোণটা অথবা এই কোণটা আমরা বের করবো। আচ্ছা এখন দেখো এটা খুব সহজ না, আমরা যদি আর এর মানটা বের করতে চাই মানে লব্ধিটা কি করবো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। হ্যাঁ দেখো এটা রুট করে দিলে আমরা 8টা পেয়ে যাচ্ছে। তাহলে দেখো পি এর মান কত দেওয়া আছে, যেকোনো একটা 20 স্কয়ার প্লাস কিউ এর মান কত 15 স্কয়ার প্লাস 2 ইনটু 20 ইনটু 15 ইনটু কজ কত দেওয়া আছে দুটার মান মধ্যবর্তী কোণটা 60 ডিগ্রি। আচ্ছা দেখো এটা আমরা যদি সরাসরি একবার হিসাব করে ফেলি তাহলে ওটারে আমাদের কত আসছে যে রুট অ্যানসার তাহলে আসছে 30.41 30 এটাকে রুট করে দেবে, মানে যা অ্যানসার আসতেছে এটা ক্যালকুলেটরে উঠে 30 পয়েন্ট কত আসতেছে 41 এত নিউটন। তাহলে লব্ধি বলটা কত হবে এত নিউটন, খুব সহজে আমরা বের করে ফেললাম সূত্রটা প্রয়োগ করে। তাহলে আমরা একবার কোনটা বের করতে চাই, তাহলে কোন বের করব আমরা কিভাবে, থিটা ইকুয়াল টু তারপর আগে বের করতে চাই 20 নিউটনের সাথে এটাকে বের করতে চাই, তাহলে 20 নিউটনের সাথে 20 নিউটন এর সাথে কোনটা কত হবে সেটা বের করি আগে। তাহলে 20 নিউটনের সাথে কোনটা কত হবে, থিটা ইকুয়াল টু tan ইনভার্স, তাহলে যার সাথে কোন সে সিঙ্গেল থাকবে নিচে, তাহলে 20 প্লাস বাকি যেটা আছে 15 ওর হচ্ছে 15 sin 60 নিচে হচ্ছে কত 15 cos 60। তো দেখো আগে এটা মান বের করব এরপর tan ইনভার্স করে দিচ্ছি। দেখো তাহলে আমরা করে ফেলবো এগুলো খুব সহজে। তাহলে 15 sin 60 ঠিক আছে, উপরে এটা আসতেছে, এটাকে ভাগ করব আমরা কত দিয়ে 20 প্লাস 15 cos 60, এটা মান আসছে 0.47, tan ইনভার্স 0.47, tan ইনভার্স 0.47 এটা হচ্ছে। আচ্ছা এটাকে এখন আমরা যদি tan ইনভার্স করে দেই তাহলে tan ইনভার্স অ্যানসার এটা কত আসছে 25.28 25.28 এত ডিগ্রি। তাহলে দেখো এই ভেক্টরটা লব্ধি কতটুকু হবে, সর্বশেষ লব্ধি হবে 30.41 নিউটন, এত বল লাভ করবে এটা। এবং এটা এই 20 নিউটন যে বলটা এটার সাথে কতটুকু কোণ করে থাকবে সেটা আমরা কিন্তু বের করে ফেললাম। আচ্ছা তোমাদের কাজ হচ্ছে বাকিটা তোমরা করতে পারবে না, যে 20 নিউটনের সাথে যদি এতটুকু কোণ করে থাকে তাহলে 15 নিউটনের সাথে আমরা হিসাব করতে চাই যে 15 নিউটনের সাথে কতটুকু কোণ করে থাকবে, মানে এই যে এই কোণটার মানটা কতটুকু হবে সেটা তোমরা সূত্র প্রয়োগ করে বের করে ফেলবা। আর যদি সূত্র প্রয়োগ ছাড়াই আমরা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারি, তাহলে পুরোটার মান হচ্ছে দেখো এই যে পুরো কোণটার মান কত ছিল 60 আর এই কোণটার মান আমরা বের করে ফেলছি কত 25.28, তাই না? তাহলে বাকি 60 থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই 60 মাইনাস অ্যানসার, তাহলে দেখো এই কোণটার মান হবে তোমার 34.71। তাহলে আমরা হচ্ছে তোমার 20 নিউটনের সাথে কোণটা বের করে ফেললাম আর এটা হচ্ছে তোমার 15 নিউটনের সাথে কোণটা কতটুকু হবে সেই জিনিসটাও কিন্তু আমরা আসলে এখান থেকে বের করে ফেললাম। আমাদের আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।